আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তাই তো নাকি? হ্যাঁ? স্বাভাবিক থাকাটা কিন্তু খুব দরকার। কারণ এই যে তোমরা কলেজে উঠছো, এখন একদিকে আমরা চ্যাপ্টার শেষ করতেছি, অন্যদিকে কলেজে চ্যাপ্টার শেষ হচ্ছে। কি পড়বো? কলেজেরটা পড়বো, এখানে পড়বো, কোনটা কি হবে কিচ্ছু বুঝতেছি না। অনেকে তো এগুলোর আসলে কোনো ধার ধারতেছো না। কোনো মতে জাস্ট কলেজেও যাচ্ছ, আবার শিখতেও আসতেছো। কিন্তু আসলে কোনটা হচ্ছে বা কোনটাতে তুমি প্রোগ্রেস করতেছো নিজেও বুঝতেছো না। সো এই যে টাইমটা, যে টাইমটা তোমরা এখন আসলে পার করতেছো, এই টাইমটা কিন্তু তোমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখন তুমি যদি ফাঁকিবাজি করো, এক্সাক্টলি ফাঁকিবাজি বলবো না। এখন আসলে তুমি যদি একটু ঢিলামি দাও যে হ্যাঁ, আমি এখন না, পরে যখন কলেজে পরীক্ষা শুরু হবে বা ডেট দিবে তখন গিয়ে সিরিয়াস হব। এখন এত প্রেশার দিয়ে পড়ে কি হবে? তাই না? অনেকেই কিন্তু এই চিন্তা আছে যে এখন আমি এত টেনশন নিয়ে কি করব? মাত্র কলেজে যাচ্ছি, ডেট দিবে, হ্যাঁ পরীক্ষা একটা হবে, ঠিক আছে? বার্ষিকী হবে বা ইয়ার ফাইনাল হবে, দেরি আছে, দেরি আছে। ঠিক আছে? অনেকেই বলতেছে দেরি আছে। সো এই যে ধরো দেরি আছে বলে যারা এখন একটু ঢিলামি দিচ্ছ, ওদের আসলে এই ঢিলামিটা অভ্যাসে পরিণত হবে এবং এই জিনিসটাই বিপজ্জনক। এই যে অভ্যাসে পরিণত হওয়া, এটাই বিপজ্জনক। কেন? কারণ তুমি যে ঢিলামি দিচ্ছ, তুমি যে আবার হঠাৎ করে একদিনের মধ্যে সিরিয়াস হয়ে যেতে পারবা, এটা কিন্তু হবে না। তুমি চিন্তা করো, তুমি তুমি নিজেই চিন্তা করো, তুমি এসএসসি পরীক্ষার সময় যেই পরিমাণ পড়ালেখা করছো, এখন কি তুমি ওই পরিমাণ পড়ালেখা করতেছো? না, ওই পরিমাণ পড়ালেখা করতেছো না। আমি যদি বলি যে কালকে তুমি ওই পরিমাণ সিরিয়াস হয়ে যাও, হইতে পারবা? না। সিরিয়াসনেস হঠাৎ করে একদিনে আসে না। সো এই যে অভ্যাসটা, যে আমি রিল্যাক্সে আগাচ্ছি, এই অভ্যাসটা তোমাদের জন্য বিপজ্জনক। ঠিক আছে? ওকে। সো ও বলছে ও শুধু শিখতে ক্লাস করে ধ্রুব। ঠিক আছে, তুমি যদি শুধু শিখতে ক্লাস করো তাহলে আমরা যেভাবে পড়াচ্ছি একদম এভাবেই মেনটেন করে চলতে হবে। এবং দিন শেষে আসলে কলেজ এবং শিখো এই দুইটাই এনাফ। তোমার আর কোনো কোথাও আসলে কিছু করার দরকার নাই এবং খুব বেশি ছুটাছুটি করার দরকার নাই। তোমরা অনেকে অনেক বেশি ছুটাছুটি করো। ঠিক আছে? এই কলেজের স্যারের কাছে অমুক জায়গায়, এখানে একটু ১ মাস দেখি, ওইখানে ২ মাস দেখি। এটা করাটা খুবই বিপজ্জনক। ঠিক আছে? তো মনে রাখো, তুমি যেখানেই পড়ো যদি একবারে ঠান্ডা মাথায় A to Z পুরাটা শেষ করতে পারো, তাহলেই তুমি বেনিফিটেড হবা। বুঝতে পারছো? হ্যাঁ, ও বলছে যে এই চ্যাপ্টারটা খুবই ছোট। অবশ্যই। এই যে চ্যাপ্টার 6, এটা একদম ছোট একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 6 খুবই ছোট একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটা আমরা অলরেডি মেইন অংশগুলো পড়ে ফেলছি। আজকে আমরা কিছু বাকি অংশগুলো আমরা একটু দেখে ফেলবো। ঠিক আছে? তো এইটার উপর আজকে হচ্ছে আমাদের পর্ব ২। চ্যাপ্টার 6 এর উপর পর্ব ২। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। আমি পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। ঠিক আছে? হ্যাঁ, ও বলছে যে ২ টা মিলায় প্যারা খাচ্ছে। না, প্যারা খাওয়ার কিছু নাই। সো তোমাকে যেটা করতে হবে এখন থেকে, অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে এবং এই যে অভ্যাস পরিবর্তন, এইটার একটা উপায় হলো এই যে এক্সাম দেওয়ার অভ্যাস। তোমাদের অনেকের মধ্যে সবচেয়ে কমন যে অভ্যাস, সেটা হলো আমি শুধু ক্লাস করব। আমি এই লাইভ ক্লাসটা করব। এই লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিওটা দেখব। কিন্তু এক্সাম দেওয়া, ও ভাই এক্সাম তো এখন দিব না। ওই যে কলেজে যখন ঘোষণা দিবে তখন গিয়ে এক্সাম দিব। ঠিক আছে? না, এইটা সবচেয়ে বড় বোকামি। তোমাকে প্রতিদিন এক্সাম দেওয়ার অভ্যাস রাখতে হবে, প্রতিদিন। কিন্তু ভাই আমি তো এক্সাম দিতে গেলে শূন্য পাই, 10-এ শূন্য আসে, আমার তো হতাশ লাগে। এইটা সমস্যা নাই। কেন? কারণ শিখতে তুমি যখন প্র্যাকটিস কুইজে 10-এ শূন্য পাচ্ছ, এটা তোমার কলেজের নাম্বারেও যোগ হবে না, বোর্ডের নাম্বারেও যোগ হবে না, ভর্তি পরীক্ষাতেও যোগ হবে না। কিন্তু তুমি যদি এই যে 10-এ যে শূন্য পাইলা, তোমার তাহলে টার্গেট কি হবে? টার্গেট হবে এই যে 10টা প্রশ্ন, যেই 10টা প্রশ্ন তুমি পারলা না, এই 10টা প্রশ্ন শিখে ফেলা। তাহলে মনে রাখো, এক্সাম দেওয়ার মেইন উদ্দেশ্য কিন্তু 10-এ 10 পাওয়া। হ্যাঁ, আচ্ছা সেটা উদ্দেশ্য বলা যায়। কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে এক্সাম দিব যেন যেই প্রশ্নগুলো পারবো না সেগুলো শিখে ফেলতে পারি। এক্সাম দিব যেন যেই প্রশ্নগুলো পারবো না সেগুলো শিখে ফেলতে পারি। কেন?
কারণ এই প্রশ্নগুলো যদি বোর্ডে আসে আমাকে পারতে হবে, এই প্রশ্নগুলো যদি কলেজে পরীক্ষাতে আসে আমাকে পারতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো যদি ভর্তি পরীক্ষায় আসে তাহলে আমাকে পারতে হবে। এই জন্য মনে রাখবা, শিক্ষতে যখন এক্সাম দিবা তোমার মেইন টার্গেট কি হবে? হ্যাঁ অবশ্যই 10-এ 10 পাওয়াটা মেইন টার্গেট, কিন্তু মেইন টার্গেট কি হবে? এই 10টা প্রশ্ন শিখে ফেলা, এই 10টা প্রশ্ন শিখে ফেলা। ক্যালকুলেটর কোনটা ভালো? ইএস প্লাস ভালো, সিডব্লিউ ভালো, ঠিক আছে, ইএসও ভালো, ঠিক আছে। সো 991 ইএস প্লাস, 991 ইএস, 991 সিডব্লিউ, ঠিক আছে। ইএক্স যেটা এক্স সেটাও ভালো, ইএস এস যেটা সেটাও ভালো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, ও বলছে যে এক্সাম দিলে নিজেকে গাদা মনে হয়। না বাবা, এই যে পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। এক্সাম দেওয়ার মেইন উদ্দেশ্য কি? যেগুলো পারতেছি না যেগুলো শিখে ফেলবো, ঠিক আছে। ওকে, হ্যাঁ আজকে চ্যাপ্টার 6 শেষ করব আমরা, নেক্সট দিন থেকে আমাদের আসল যে ত্রিকোণমিতি 7 চ্যাপ্টার 7 শুরু করব, 7.1 দিয়ে আমরা নেক্সট দিন শুরু করব। আর আজকে আমরা কি কি আলোচনা করব? আজকে আমরা ওই যে ঘড়ি কাটা কিছু অঙ্ক আছে, ফালতু অঙ্ক, এগুলো দেখবো। আর আমরা মেইনলি আজকে হচ্ছে ডোমেন রেঞ্জ শিখবো, ফাংশনের লেখচিত্র শিখবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা ফাংশনের মৌলিক পর্যায় শিখবো। মৌলিক পর্যায়, মৌলিক পর্যায় মানে কতক্ষণ পর পর ফাংশনটা রিপিট হবে, এই ত্রিকোণমিতি একই ধরনের চিত্র কোথায় গিয়ে রিপিট হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকে শিক্ষণীয় ব্যাপার, বুঝতে পারছি বাবা? ওকে, হ্যাঁ অবশ্যই অ্যালাউড, ইয়েস অবশ্যই বোর্ডে অ্যালাউড। ওকে, ফার্স্টে আসো, খাতা কলম নাও, খাতা কলম নাও। আমি বলছিলাম ম্যাথ ক্লাস কিন্তু শুধু দেখলে হবে না, খাতা কলম নিতে হবে। তো খাতা কলম নাও। এটা একদম কমন একটা ফর্মুলা, এইটা দিয়ে মাঝে মাঝে অঙ্ক আসে, খুবই কম, ঠিক আছে। এগুলো আগে এক সময় খুব ইম্পর্টেন্ট ছিল, এখন খুবই কম, মানে বেশি একটা ইম্পর্টেন্ট না। তো তোমাকে বলতে পারে যে ঘড়ি কাঁটা ও মিনিটে কাঁটার মধ্যবর্তী কোণ কত। আপনি একটা ঘড়িতে ঘড়ি কাঁটা মিনিটে কাঁটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলবে, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হলো এটা, যে মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 68। এইচ মানে হলো কত ঘন্টা বলে দিছে, 11m মানে কত মিনিট বলে দিছে, ঘন্টা কত বলছে, এইচ মানে হচ্ছে কত ঘন্টা, এম মানে হলো কত মিনিট, ঠিক আছে। শেষ, এই ফর্মুলাটা মনে রাখো, ইজি, শেষ হয়ে যাবে, ঠিক আছে। আগে এক সময় খুব ইম্পর্টেন্ট ছিল, এখন এত ইম্পর্টেন্ট না। হ্যাঁ সবার কমেন্ট দেখতে পাই, নাজিফা, ঠিক আছে। ওকে মেহেদি, হ্যাঁ মেহেদি 3 দিন ফ্রি ক্লাস করছে, 1678 কল দাও, উনারা তোমাকে এনরোল করে নিবে। তানবীর বলছে ওদের কলেজে তেমন ক্লাস হয় না, কিন্তু আব্বু আম্মু কলেজে যেতে বলে। এই সম্পর্কে আমার কথা হলো যে যদি আব্বু আম্মু বলে তাহলে সেটা করে ফেলো। আব্বু আম্মু যদি তোমাকে বলে যে তুই চুপচাপ এখানে বসে থাক, তুমি বসে থাকবা, ঠিক আছে। জীবনে একটা কাজ করবা, সেটা হলো আব্বু আম্মু যা বলে সেটা মেনে চলা, বিলিভ মি, কারণ উনারা তোমার থেকে ভালো বুঝে। আমাদের অনেকেই ধারণা যে হে উনারা কি বুঝে, আগে আমলে মানুষজন, বয়স্ক লোক কি বুঝবে, আমরা বেশি বুঝি না, ভুল কথা। তোমার বাবা মা যদি তোমাকে বলে যে তুই 3 দিন ভাত খাইছিস না, ভাত খাও না, তোমার বাবা মা যদি তোমাকে বলে যে কলেজে যাও, কলেজে যাবা, তোমার বাবা মা যদি তোমাকে বলে যে পড়ালেখা করার দরকার নেই, পড়ালেখা করার দরকার নেই, বুঝতে পারছো? তো আব্বু আম্মু যা বলবে সেটা মেনে চলবা, ঠিক আছে। এইটা জীবনে সব সময় প্রযোজ্য, ঠিক আছে। হ্যাঁ এমসিকিউ সিকিউ ক্লাস হবে ত্রিকোণমিতিতে একসাথে আমরা নিব, পুরা ত্রিকোণমিতি শেষ করার পর আমাদের এমসিকিউ সিকিউ এবং অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসটা হবে। ওকে, সো আমাকে প্রশ্নগুলো এমন আসতে পারে, আগে খুব ইম্পর্টেন্ট ছিল এখন অত ইম্পর্টেন্ট না, কিন্তু এরকম আসতে পারে। কি বলছে? 1টা 15 মিনিটের সময়, কয়টা বাজে? 1টা 15 মিনিট। তাহলে আমরা যদি একটা ঘড়ি দেখি, 1টা 15 মিনিট, তাহলে সেটা ঘড়ি কাটা কই থাকবে? একটা মানে কি যে 12 1, তাহলে আমাদের যে মোটা কাটাটা থাকবে এখানে, আর 15 মিনিট মানে হচ্ছে মিনিটে কাটাটা, চিকন কাটাটা এখানে, এই যে এরকম আঁকলাম, হ্যাঁ 1টা 15 মিনিট, এরকমই তো হবে নাকি? 1টা 15। আর আমি যদি বলি যে এখানে হচ্ছে কত থাকবে, এখানে থাকবে 12, এখানে থাকবে 1 2 3 4 5 6 7 8 9
10 11 এরকমই তো থাকবে নাকি, একটা 15। ওকে, এখন এদের মধ্যবর্তী কোণের পরিমাণ বের করতে বলছে, তার মানে আমাকে আসলে এই অ্যাঙ্গেলটাই যে মাঝখানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই থিটাটা বের করতে হবে, দুইটা কাটার মধ্যবর্তী কোণ বের করতে হবে। সো আমরা ডাইরেক্ট সূত্র বসায় দিব। সো আমরা সূত্র যেটা জানি সেটা হচ্ছে 68 মাইনাস 11m ডিভাইডেড বাই 2। লেখছিলা তো সূত্র নাকি জাস্ট আমি বলছি? 68 ঘন্টার সাথে 60 আর মিনিটের সাথে 11 ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে ডিগ্রি, ডিগ্রি চিহ্ন, এটা ডিগ্রি পাবো অ্যান্সার। ঠিক আছে, ওকে। মডুলাস মানে নেগেটিভ ভ্যালু নিবা না, মডুলাস দিয়ে দিছে আগে, নেগেটিভ ভ্যালু নিবা না। ওকে, এইচ মানে কি? এইচ মানে কত ঘন্টা, এই যে এইচ, আর মিনিট হচ্ছে 15 এম, তাহলে এখানে বসবে 1 আর এম এর জায়গায় বসবে হচ্ছে 15 ডিভাইডেড বাই 2। আগে খুব বেশি আসতো, বর্তমানে আসে না খুব একটা, আমরা এত বেশি গুরুত্ব দিব না এটাতে। ঠিক আছে, ওকে। কত আসে দেখো তো, 60 মাইনাস 11 ইন্টু 15 ডিভাইডেড বাই 2। ওকে, নেগেটিভ আসে, নেগেটিভটা মডুলাসের জন্য পজিটিভ হয়ে যাবে, 52.5। তাহলে আমাদের পজিটিভ হচ্ছে 52.5 ডিগ্রি। ওকে, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার 52.5 ডিগ্রি, এটাই অ্যান্সার, শেষ। মডুলাসের জন্য পজিটিভ হয়ে যাবে। এই যে সবাই পারছে, বাহ, জুলকার নাইন পারছে, রিসা পারছে, আকিবুল পারছে, শ্যামলী পারছে, শাহাদাত পারছে, তানভীর পারছে, নূর পারছে, অহি পারছে, আরিনা পারছে, তাফানুন পারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। ফালতু জিনিস, সূত্র মনে রাখবা, যদি আসে, আসার সম্ভাবনা খুবই কম। আমি যা সূত্রটা দেখাই দিলাম, ঠিক আছে। আগে এক সময় খুব বেশি আসতো, এখন তেমন একটা আসে না। ওকে, আর মনে রাখো আমাদের এটা যে ঠিক আছে কেমনে বুঝলাম, কারণ মনে রাখো এই যে কোনো দুইটা সংখ্যার মাঝখানে এক অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি করে, যে কোনো দুইটা সংখ্যার মাঝখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি গুলো কিভাবে কিভাবে বুঝলাম? সো দেখো 12 মানে এই পুরাটাতে একবার ঘুরলে কত ডিগ্রি হয় ভাইয়া? পুরাটা একবার ঘুরলে হয় 360 ডিগ্রি। আর এই পুরা জায়গাতে কয় ঘন্টা আছে? পুরা জায়গাতে 12 ঘন্টা আছে। তার মানে প্রতি ঘন্টায় ভ্যালু কত, মানে অ্যাঙ্গেল কত? প্রতি ঘন্টাতে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তার মানে কেউ যদি 2 থেকে 3 এর মাঝখানে থাকে, তাহলে এই জায়গায় কেন্দ্রে কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আবার 1 থেকে 2 যদি হয়, তাহলে এখানেও কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি। এখন একটা 15 মানে কি 1 আর 3, 1 আর 3, তাহলে তো 30 30 60 হওয়ার কথা, কিন্তু না। যখন মিনিটের কাঁটাটা 15 পর্যন্ত যাবে, তখন ঘন্টা কাঁটা কি এক বরাবর বসে থাকবে? না, ঘন্টা কাঁটা একটু সামনে আগাবে, ঘন্টা কাঁটাও একটু সামনে আগায় যাবে। বুঝতে পারছো? তার মানে 60 হবে না, 60 থেকে একটু কম হবে। ঠিক আছে, এই যে 52 ঘন্টা কাঁটাও একটু সামনে আগায় গেছে। ঠিক আছে, বুঝতে পারছি। তো মনে রাখবা প্রতি ঘন্টার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এটা মাথায় রাখবা। কিভাবে? পুরাটা 360, এখানে আছে 12 ঘন্টা, তাহলে প্রতি ঘন্টার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 30। ওকে, না এসএস নেওয়া যাবে না মিনহাস, আমাদের শিখো অ্যাপের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, শুধুমাত্র লাইভ ক্লাস চলাকালীন সময় এসএস নিতে পারবা, আর কোথাও কোনো এসএস নিতে পারবা না। ঠিক আছে, ওকে ফাতিমা, দেখো এটা হচ্ছে সূত্র, সূত্রটা মনে রাখবা। এই সূত্র ডাইরেক্ট তোমাকে ডিগ্রিতে অ্যান্সার দিবে। সূত্রটা হচ্ছে 68 মাইনাস 11m ডিভাইডেড বাই 2। ভাইয়া ডিটেলস ব্যাখ্যাতে যাচ্ছি না, কারণ এই অঙ্কগুলো এখন বর্তমানে অত ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো এইচ মানে হচ্ছে কয়টা বাজে, কত ঘন্টা, এম মানে হচ্ছে কত মিনিট। ঠিক আছে, এইচ হচ্ছে ঘন্টা আর এম হলো মিনিট, এখানে বসায় দিবা, অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। ঠিক আছে, শেষ। ওকে, নেক্সট নেক্সট। একদম চুপচাপ, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিব। এই বক্সটা লিখে ফেলো, এই বক্সটা খাতায় লিখে ফেলো, তারপর আমি ব্যাখ্যা করব। এই বক্সটা খাতায় লিখে ফেলো। ঠিক আছে, হ্যাঁ দীপা, গত ক্লাস না করলেও এটা করতে পারবা, কারণ টপিক আলাদা, কিন্তু গত ক্লাসটা করে ফেলো। ঠিক আছে, আমি 2 মিনিট সময় দিচ্ছি, এই বক্সটা লিখে ফেলতে হবে খাতায়। ঠিক আছে, এই বক্সটা খাতায় লিখে ফেলতে হবে। ওরে বাবা, এত বড় হয়ে গেছে। ওকে, আমি 2 মিনিট সময় দিচ্ছি। ঠিক আছে, খাতায় লিখে ফেলো এই বক্সটা, তারপর আমি ব্যাখ্যা করব। আগে লেখো, আগে লেখো, খাতায় লিখে ফেলো। ওকে।
12টা শূন্য, ও বলছে 12টা বাজলে কত অ্যাঙ্গেল হয়? 0 ডিগ্রি। 12টা বাজলে দেখো ঘড়ি কাটা মিনিটের কাটা একদম 12 বরাবর থাকে, ওদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল থাকে না, শূন্য। ঠিক আছে, ওকে। হ্যাঁ আলবিন, আলবিন তোমার যেখানে ভালো লাগে সেখানে তুমি পড়তে পারো, কিন্তু মনে রাখবা ছুটাছুটি করো না, যে একবার এখানে পড়লাম একবার ওইখানে পড়লাম, তাহলে দিন শেষে তোমার ক্ষতি হবে। কেন? কারণ এক এক জায়গায় এক এক স্টাইলে পড়ানো হয়, তুমি যদি একটা স্টাইলের সাথে অ্যাডাপ্ট করতে পারো তাহলে ওইটাই তুমি ফলো করবা। ঠিক আছে, আমরা যেমন প্রতিটা চ্যাপ্টার 4 ভাগ করে পড়াই। প্রথমে আমরা প্রথম চ্যাপ্টারটার প্রথম অংশে আমরা বেসিক আলোচনা করি, ঠিক আছে। তারপরে একটা ক্লাস থাকে সেদিন আমরা শুধু এমসিকিউ পড়াই। তারপরে একটা ক্লাস থাকে সেদিন আমরা শুধু সিকিউ পড়াই। তারপরে একটা ক্লাস থাকে যেদিন আমরা শুধু অ্যাডভান্স প্রবলেম সলভিং পড়াই, যে ভর্তি পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলা। তার মানে একদম বেসিক থেকে শুরু করে একদম প্রো, তার মানে অ্যাডভান্স প্রবলেম সলভিং সব তুমি শিখে ফেলতেছো। ঠিক আছে, ওকে। দুই বলছে আপনি সরেন, আপনার জন্য দেখা যাচ্ছে না, এই যে দেখো। ওকে, সময় বেশি নাই, 1 মিনিট 2 মিনিট হয়ে যাচ্ছে, দ্রুত লেখো। কত অঙ্ক সূত্রের সাথে মিলে না, কিভাবে করব? হ্যাঁ আমি শিখাই দিব। এটা কি মুখস্থ রাখতে হবে কিনা? কাইন্ড অফ মনে রাখতে হবে। ঠিক আছে, ওই মুখস্থ শব্দটা অনেকে ইউজ করতে চায় না, কিন্তু এটা মনে রাখতে হবে। আমি আরো যদি বাংলা ভাষায় বলি, মেমোরাইজ করতে হবে। এই যে সবার হয়ে গেছে, মাশাআল্লাহ। এই বক্সটা লিখে ফেলো, সবার হয়ে গেছে। ওকে, 2 মিনিট সময় দিছিলাম আমরা। 2 মিনিট। যারা পারো নাই আবার লিখে ফেলো। ওকে, সিকিউ এক্সাম আমাদের একাডেমিক প্রোগ্রামে এখন আমরা নিয়ে আসি নাই, তবে লক্ষ্য জিপিএ 5 বা রিভিশন প্রোগ্রামে আমরা লিখিত পরীক্ষা নিয়ে থাকি। ঠিক আছে, ওকে। আবার বলি, এই জিনিসটা আমি এখন একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, এই জিনিসে তোমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হলো ডোমেন জিনিসটা কি, আর একটা হলো রেঞ্জ জিনিসটা কি। ডোমেন, আমি যদি বলি ডোমেন, এগুলো তোমরা অলরেডি পড়ছো, তারপরে আমি একবার একটু বলি। তো ডোমেন হইলো আমি এক্স এর জায়গায় যা বসাইতে পারবো। সোজা বাংলায় ডোমেন হইলো এক্স এর ভ্যালু, তার মানে এক্স এর মান, কিন্তু এই মানটা হইতে হবে ভ্যালিড। এইটা হইতে হবে কি বলো? ভ্যালিড। ভ্যালিড মানে কি? আমি এমন মান বসাইতে পারবো না যেটার জন্য অসংজ্ঞায়িত চলে আসবে। যেমন tan 90 ডিগ্রি, আমি যদি tan এর এখানে 90 ডিগ্রি বসাই, এই tan x, আমি যদি x এর জায়গায় 90 ডিগ্রি বসাই, আমার অ্যান্সার কি চলে আসবে? আমার অ্যান্সার চলে আসবে ইনফিনিটি চলে আসবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে tan 90 বসানো যাবে না, x এর মান 90 নেওয়া যাবে না। এই যে 90, এটা ইনভ্যালিড মান, এটা ভ্যালিড না। সো x এর যে ভ্যালিড মান, মানে যেটা বসানো যাবে, সেটাই হচ্ছে ডোমেন। আর ওই মানগুলো বসাইলে যেটা পাওয়া যায়, x এর মান বসাইলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি বলতো? সেটাই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ হচ্ছে আসলে ফাংশনের মান। এক্স এর মান বসালে যা পাবো, এক্স এর মান আমি একদম বাংলায় লিখতেছি, বসালে যা পাবো। ঠিক আছে, তার মানে সোজা বাংলায় এফ এক্স এর মান, সোজা বাংলায় রেঞ্জ হইলো আসলে কিসের মান? রেঞ্জ হইলো আসলে এফ এক্স এর মান। ঠিক আছে, রেঞ্জ হইলো এফ এক্স এর মান। ওকে, তাহলে ফার্স্টে আসো, সাইন থিটা, সাইন এক্স, এটা ডোমেন কত? ডোমেন হলো আর। ভাইয়া আর মানে কি? আর মানে হলো একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর মানে হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কি জি ভাই, ওদের সাথে কি আসছে না তোমার? আজকে কয়টায়? 9টায়? কি পড়াবা? এখনো ভেক্টরে আছো? জীবন মানে ভেক্টর ভাই, জীবন মানে ভেক্টর। উদয়, জীবন মানে ত্রিকোণমিতি, জীবন মানে ভেক্টর, জীবন মানে ত্রিকোণমিতি, এটা বলে লাভ নেই। তো তো একবার বলছেন ওইটাই আমি আসো না, আসো ওদেরকে। জিমি ভাই আসছে, বলতেছে জীবন মানে ভেক্টর। আমি এখন প্রমাণ করব জীবন মানে হচ্ছে ত্রিকোণমিতি। জিমি ভাই আমাকে একটু বলে যাও যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি? লেখো। ইটা লেখলা, এ বি, এরপর কি লেখো? এইটা কি? তাহলে তোমার ভেক্টর যদি জীবন হয়, তাহলে ও তো হচ্ছে জীবনের কি বলে এটা, সোল। মানে দেখছো, এই যে জীবন মানে ভেক্টর না, এটা ভুল কথা। জীবন মানে ত্রিকোণমিতি, জীবন মানে ত্রিকোণমিতি। কিছু বলবা? জীবন মানে ত্রিকোণমিতি।
আচ্ছা আমি যদি ক্রস গুণন না দিয়ে ডট গুণন দেখাই, এ বি কস থিটা, জীবন মানে ত্রিকোণমিতি। জীবন মানে ভেক্টর ভাই, আপনি যাই বলেন এগুলা এইসব সাইন থিটা কস থিটা কেন রাখতে জানেন? শুধু যাতে আপনি মন খারাপ না করেন, এগুলা বলে লাভ নেই। দেখেন ভাই, শুধুই আপনাকে ভালোবাসি, ট্রুলি ম্যাডলি ডিপলি, শুধু আপনাকে ভালোবাসি বলেই ওই ডট গুণনের ভিতরে এবি কস থিটা রাখতে দিছি। এই ক্রস গুণনে এবি সাইন থিটা কেন? জাস্ট এনাম ভাইকে ভালোবাসি তাই, নাইলে এখানে অন্য কিছু বসায় দিতাম। কিছু বলে উঠার আগে জিমি ভাই পলায়ন করিলেন। ধন্যবাদ এত ভালোবাসার জন্য। তবে মনে রাখতে হবে জীবন মানেই ত্রিকোণমিতি, ঠিক আছে? ভেক্টরের ভিতর ত্রিকোণমিতি পড়ে আবার বলে জীবন মানে ভেক্টর, তাই না? জীবন মানে ত্রিকোণমিতি, ঠিক আছে? ওকে, তাহলে এই আবার বলি এইবার আসলে ত্রিকোণমিতি পারতে হবে। ত্রিকোণমিতি না পারলে সব জায়গায় আটকে যাবা। দেখছো ওই যে ভেক্টরে আটকে যাবা, সাইন থিটা কস থিটা। এবার ফিজিক্স যখন আর একটু কঠিন হইতে থাকবে, ত্রিকোণমিতি আরো শক্তিশালী হইতে থাকবে। তার মানে ত্রিকোণমিতি ব্যবহার আরো বেশি হবে, এবং ওই ত্রিকোণমিতি তুমি যদি না পারো আটকে যাবা, কিছু করার নাই। একজন বলছে জীবন মানে প্যাড়া, এদিকে তো পিঠে উপর তাল ফালাই, তো পিঠে উপর তাল ফালাই বুঝবি জীবন মানে ত্রিকোণমিতি, ঠিক আছে? ওকে, সাইন থিটাতে কি বসানো যায় বলা হলো ভাইয়া, সাইন থিটার ভিতরে আল্লাহ দুনিয়া সবকিছু বসানো যায়। সাইন থিটার ভিতরে আপনি -1,00,000 ডিগ্রি বসাইতে পারবেন, ক্যালকুলেটরে বসান, কোনো সমস্যা নাই, ও মাইন্ড করবে না, ও তোমাকে ভ্যালু দেখাবে। সাইনের ভিতরে সাইন এক্স, এক্স এর জায়গায় তুমি যা খুশি তা বসাইতে পারবা, এজন্য এটা ডোমেন হচ্ছে আর। কিন্তু ভাইয়া বসাইলে কি সব ভ্যালু পাবো? না, সব ভ্যালু পাবো না। ভ্যালু কি কি পাওয়া যায়? -1 থেকে 1 পর্যন্ত। ভাইয়া থার্ড ব্র্যাকেট দিচ্ছেন কেন? থার্ড ব্র্যাকেট দিচ্ছেন কেন? আমি যদি এখন এটা সহজে ব্যাখ্যা করি যে কেন আমি থার্ড ব্র্যাকেট দিছি, তো মনে রাখো আমরা যে সংখ্যা রেখা পড়ছিলাম ছোটবেলায়, আমি যদি বলি যে 2 থেকে x এর মান 5 পর্যন্ত, 2 থেকে x এর মান 5 পর্যন্ত, এটা কিভাবে আঁকতাম? 2 থেকে 5। এখন 2 এ এখানে সমান চিহ্ন থাকলে আমরা গোল্লাটা ভরাট করতাম, এই যে 5 পর্যন্ত সবগুলা মান নিয়ে নিব। আর 5 এ এখানে থাকলেও গোল্লাটা কি করতাম? ভরাট করতাম। এই যে তুমি ভরাট করছো, এই ভরাট করা মানেই হচ্ছে আসলে সেকেন্ড ব্র্যাকেট। তার মানে এই ভ্যালুটা নেওয়া যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? 2 থেকে 5, 2ও নেওয়া যাবে, 5ও নেওয়া যাবে, মাঝখানে সবগুলাও নেওয়া যাবে। এখন আমি যদি বলতাম যে না ভাইয়া, না ভাইয়া 2 নিব না কিন্তু 5 নিব, তাহলে এইটা চিত্র কিভাবে আঁকবো? এই যে 2, এই যে 5, এখানে 2 এর নিচে ইকুয়াল চিহ্ন নাই, তাহলে এটা খালি আঁকতাম, মনে আছে কিনা? ইকুয়াল চিহ্ন থাকলে এটা ভরাট করতাম। তার মানে এক্স এর ভ্যালু 2 নেওয়া যাবে না, কিন্তু 2.1 নেওয়া যাবে, মানে 2 এর থেকে একটু বড় নিতে হবে। তুমি এক্স এর জায়গায় 2 নিতে পারবা না। সো যেইটা নেওয়া যাবে না মানে ওইটার পর থেকে শুরু হবে, 2 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 2, তার মানে কি 2 এর থেকে পর থেকে শুরু হবে, 2 নেওয়া যাবে না। এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়। আর যেহেতু 5 নেওয়া যাবে, তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। তো মনে রাখো থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেটের পার্থক্য হইলো, থার্ড ব্র্যাকেট থাকলে ওই বিন্দুগুলো নেওয়া যাবে, মাঝখানে গুলো তো নিবই, দুইজনের মাঝখানে গুলা তো নিবই। প্রশ্ন হইলো এই দুইটা প্রান্ত বিন্দু নেওয়া যাবে কিনা। থার্ড ব্র্যাকেট থাকলে নেওয়া যাবে, আর ফার্স্ট ব্র্যাকেট থাকলে যার সাথে ফার্স্ট ব্র্যাকেট ওই প্রান্ত বিন্দু নেওয়া যাবে না। তার মানে 2 এই প্রান্ত বিন্দু আসবে না, 5 এই প্রান্ত বিন্দু আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? 2 আসবে না, 5 আসবে। ঠিক আছে, তাহলে এইটা মানে কি? এই যে দেখো দুইটাই থার্ড ব্র্যাকেট, -1 থেকে 1, এটা মানে কি? এইটার মানে হলো ভাইয়া, আমি যদি এটা চিত্রতে আঁকি, চিত্রতে আঁকলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে -1, এটা হচ্ছে আমাদের 1। যেহেতু দুইটাই থার্ড ব্র্যাকেট, তার মানে এই প্রান্ত বিন্দুগুলো নেওয়া যাবে, আর মাঝখানে গুলো তো আসবেই, মাঝখানে গুলো তো আমি নিবই, প্রান্ত বিন্দুও নেওয়া যাবে। ঠিক আছে, আর এই যে দেখো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে -1 থেকে 1, এই ফার্স্ট ব্র্যাকেটের মানে কি? এই ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে এই দুইটা প্রান্ত বিন্দু নেওয়া যাবে না, মাঝখানে গুলো আসবে, মাঝখানে গুলো আসবে। ঠিক আছে, বুঝছি, ভয় পাও না, সব শিখাই দিব। তার মানে সাইনের মধ্যে ইচ্ছা মতো সব মান বসানো যাবে, কিন্তু আউটপুট এই যে এক্স এর মান বসালে যেটা পাবো সেটা হবে -1 থেকে 1। এখন আমি যদি সাইনের চিত্রটা দেখাই, এই হচ্ছে সেই সাইনের চিত্র, সাইনের চিত্র।
আল্লাহর নাম ধরে এরকম ঢেউ আকারে যাইতেই থাকে, ঢেউ আকারে যাইতেই থাকে, ওর কোনো সীমানা নাই, ও ওই দিকে যাইতেই থাকবে। আমি এখানে শেষ করছি কিন্তু ও ওইখানে যাইতেই থাকবে, এই দিকে যাইতেই থাকবে, আবার ঢেউ আকারে এইদিকে যাইতেই থাকবে। তার মানে এক্স অক্ষ বরাবর আমি ইনফিনিটি পর্যন্ত মান বসাইতে পারবো। এজন্য আমার ডোমেন হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আমার ডোমেন হলো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এটাই হচ্ছে কি বলো, এটাই হচ্ছে আর। ও আচ্ছা, একটা জিনিস, এই ইনফিনিটি হইলে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হয়, ইনফিনিটি হইলে ফার্স্ট ব্র্যাকেট হয়, ঠিক আছে? এটা হচ্ছে আর। কিন্তু খেয়াল করো আমার ওয়াই এর মান, ওয়াই এর মানে মানে সাইনের ভ্যালু হাইয়েস্ট কত আসতে পারবে, হাইয়েস্ট এই যে 1, আর নিচে লোয়েস্ট কত নামতে পারে, এই যে নিচে দেখো লোয়েস্ট কত নামতে পারে, -1। তার মানে এই ঢেউটার হাইয়েস্ট মান হবে 1, লোয়েস্ট মান হবে -1, ঠিক আছে? তার মানে রেঞ্জ হলো -1 থেকে 1, রেঞ্জ হলো -1 থেকে 1, ঠিক আছে? এবার দেখো cos x, সরি কোসেক, সাইনকে উল্টায় দিলে কোসেক হবে, সাইনকে উল্টায় দিলে কোসেক হবে। তাহলে কোসেকে একটা কাহিনী আছে, কোসেকে একটা কাহিনী আছে, আমরা সাইনকে উল্টায় দিব, ঠিক আছে? এখন দেখো আমি যদি তোমাদের বোঝার জন্য আমি যদি সাইনের গ্রাফটা আঁকি, সাইনের গ্রাফটা আঁকলে সাইনটা হয় এভাবে, এই হচ্ছে মাঝখান দিয়ে যাবে, এই যে সাইন, এই হচ্ছে সাইনের গ্রাফ, ঢেউ ঢেউ, এই হচ্ছে সাইনের গ্রাফ, এই, ঠিক আছে? তাহলে যে মাঝখান দিয়ে যেটা আঁকছি লাল কালার, এইটা হইলো আমার সাইন এক্স এর গ্রাফ। আর সাইন এক্স কে উল্টায় দিলে কি হয়ে যাবে, কোসেক হয়ে যাবে, জানো তো এটা নাকি? হ্যাঁ, শিখছো কি শিখো নাই? তাহলে কোসেক জিনিসটা কি? কোসেক হলো ভাইয়া 1/sin। তার মানে সোজা বাংলায় এই যে সাইনে এটা উল্টায় যাবে, এটা উল্টায় যাবে, এই যে এটা এদিকে আছে এটা নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে, এটা এইদিকে আছে এটা উল্টায় যাবে, উপরে চলে যাবে। এই যে এইদিকে আছে সাইন, সাইনটা এই যে উল্টায় যাবে, নিচে চলে যাবে। কিন্তু ভাইয়া এই যে মাঝখানে গ্যাপ হয়ে গেল কেন, এই যে মাঝখানে ব্রেক আসলো কেন, মানে মাঝখানে গ্যাপটা ভাগ হয়ে গেল কেন? কারণ তুমি চিন্তা করো, আমি যখন এক্স এর ভ্যালু, আমি যখন এক্স এর ভ্যালু 0 ডিগ্রি বসাবো, তখন সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে এই 0 কে যদি আমি উল্টায় দিই, মানে কোসেক 0, কোসেক 0 মানে হচ্ছে 1/sin 0, 1/sin 0 মানে 1/0, 1/0 মানে কি? ইনফিনিটি। এই যে ইনভ্যালিড, আমি বলছি কি ইনভ্যালিড মান নেওয়া যাবে না, তার মানে কোসেকের সময় 0 ডিগ্রি নেওয়া যাবে না। তার মানে এই যে 0, এখানে গ্রাফটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এই যে 0তে কোনো মান পাওয়া যাবে না, 0তে কোনো ভ্যালু পাওয়া যাবে না, 0তে কোনো ভ্যালু পাওয়া যাবে না। 0তে ভ্যালু পাবো কোথায় ভাইয়া? 0তে ভ্যালু পাবো ইনফিনিটিতে, এই যে মাথায় একদম ইনফিনিটিতে চলে গেলে মান পাবো। আবার এই যে নিচের দিকে একদম ইনফিনিটি, নিচে চলে গেলে একদম ইনফিনিটিতে চলে গেলে মান পাবো, ঠিক আছে? একইভাবে এই যে 0 ডিগ্রিতে মান পাওয়া যাবে না, একইভাবে 180তেও মান পাওয়া যাবে না। কেন? তুমি বসাও, সাইনের এখানে 80 না বসায়, মানে 0 ডিগ্রি না বসায় 180 বসাও, সেম সেম, 0 ডিগ্রিতে 0, 180তেও সাইন 0। সাইনের মান যদি 180তে 0 হয়, কোসেকের মান কি হবে? অসংজ্ঞায়িত। একইভাবে -180তেও অসংজ্ঞায়িত, একইভাবে 360 এখানেও অসংজ্ঞায়িত, আবার -360 এখানেও অসংজ্ঞায়িত। যত জায়গায় অসংজ্ঞায়িত সব জায়গায় কি হবে? ভাঙ্গা যাবে, গ্রাফটা ভাঙ্গা যাবে। তার মানে কোসেকে গ্রাফ, আমি আবার প্রথম থেকে বলি, কোসেকে গ্রাফ, কোসেক মানে কি 1/sin, সাইনের গ্রাফকে উল্টায় দিব, সাইনের গ্রাফকে উল্টায় দিব। এই যে মাঝখান দিয়ে আমি সাইনের টাইকা নিছি, এই যে সাইনের গ্রাফ এটাকে উল্টায় দাও কোসেক, এই অংশটা উল্টায় দাও নিচের দিকে, মাঝখানে গ্যাপ হবে কেন? কারণ অসংজ্ঞায়িত, মাঝখানে গ্যাপ হবে কেন? অসংজ্ঞায়িত। আমি যদি এখন সাইনে গ্রাফ থেকে তোমাকে কোসেক আঁকতে বলি, পারবা না নাকি দেখাই দিব? এই যে সাইনে গ্রাফ, এই যে সাইনে গ্রাফ 0 থেকে শুরু হয়েছে, আমি যদি এখন তোমায় এখানে কোসেক আঁকতে বলি, ইজি। এই যে সাইনের গ্রাফে যেটা আছে এটাকে উল্টায় দাও, এটা আছে দেখো এইদিকে, এইদিকে, এটা উল্টে যাবে, এই হচ্ছে এই যে কোসেক, এই দেখছো এই যে কাপ, কাপের মতো, কাপ সিস্টেম, তাই না? এটা উল্টায় যাবে। আবার এই যে অংশটা,
এটাকে এই যে উল্টায় দাও, এই যে নিচের দিকে। আবার এই অংশটা এটা উল্টে যাবে, আবার উপরে এটা উল্টে যাবে। এই যে এইগুলো হচ্ছে কোসেক। বুঝতে পারছো? কোসেক বুঝছো? উল্টাই দিব। আর মাঝখানে জোড়া লাগে নাই কেন? এই যে 180-তে জোড়া লাগবে না, কারণ 180-তে শূন্য অসংজ্ঞায়িত হয়ে যায়। শূন্যতে জোড়া লাগবে না, অসংজ্ঞায়িত হয়ে যায়। 180-তে জোড়া লাগবে না, 360-এ জোড়া লাগবে না, কারণ অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে? তাহলে কোন মানগুলো বসানো যাচ্ছে না? এই যে 0 ডিগ্রি বসানো যাচ্ছে না। 180 মানে হচ্ছে পাই। 180 মানে কি? পাই। 360 মানে কি? 2 পাই। তার মানে 0, পাই, 2 পাই এগুলো বসানো যাচ্ছে না। তার মানে আমি সব বসাইতে পারবো, কিন্তু এন পাই বসাইতে পারবো না, পাই গুলা বসাইতে পারবো না। ঠিক আছে? তাহলে ভাইয়া ভ্যালু পাবো কি কি? দেখাই তো যাচ্ছে। এই যে সাইনের ভ্যালু কত থেকে কত ছিল খেয়াল করো। সাইনের ভ্যালু ছিল 1 থেকে -1, এই যে মাঝখানে জায়গাটা, এই মাঝখানে জায়গাটা পাবো না, কারণ উল্টে গেছে, উপরে চলে গেছে। তাহলে এখন দেখো উপরে -ইনফিনিটি থেকে শুরু করে, সরি +ইনফিনিটি থেকে শুরু করে -ইনফিনিটি আমি সব পাবো, খালি এই যে সাইনের জায়গাটা, মাঝখানের জায়গাটা পাওয়া যাবে না। আর সাইনের জায়গা কতটুকু? 1 থেকে -1, এই জায়গাটা বাদে এই যে উপরে নিচে সব পাওয়া যাবে। তাহলে আমাদের রেঞ্জ হবে কত? এই যে রেঞ্জ হবে এইটা। আমি সব ভ্যালু পাবো, খালি সাইনের জায়গাটা পাবো না, -1 থেকে 1 পাবো না। ঠিক আছে? মানে -1 থেকে 1 এ মাঝখানে পাবো না, কিন্তু 1 পাবো, 1 পাবো। এই যে 1 পাবো। ভাইয়া 1 কিভাবে পাবো? ও এটা তো ইজি। 1 কিভাবে পাবো? এই যে দেখো 90, এই যে sin 90 মান কত? ভাইয়া sin 90 মান 1। তাহলে বলো কোসেক 90 এটা কি মান পাবো কিনা? হ্যাঁ ভাইয়া মান পাবো। এই যে 1 কে উল্টাই দিলে 1 আসে। তাহলে 1 পাওয়া যাবে। তাহলে 1 আর -1 এর মাঝখানে জায়গাটা পাবো না। 1 থেকে শুরু করে +ইনফিনিটি, -1 থেকে শুরু করে -ইনফিনিটি পাবো। তার মানে এটাকে যদি আমি আরো ভেঙে দিই, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো যে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, -ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট আর -1 থার্ড ব্র্যাকেট। কেন? কারণ -1 পাওয়া যাবে ইউনিয়ন 1 থেকে +ইনফিনিটি পর্যন্ত। 1টা থার্ড ব্র্যাকেট। কেন? কারণ 1 পাওয়া যাবে, 1 পাওয়া যাবে, ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, কারণ ইনফিনিটি পাওয়া যাবে না। ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? ভর্তি পরীক্ষা আসতে পারে এগুলা। নেক্সট কোসাইন। কোসাইনের গ্রাফ একদম সাইনের মতো। এগুলা সব জোড়া 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 জোড়ায় মনে রাখবা। এই যে জোড়া দিয়া মনে রাখবা, জোড়া 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 মনে রাখবা। এই যে দেখো সাইন কজ একই স্টাইল, সাইন কজ একই স্টাইল, ডোমেন সেম, রেঞ্জ সেম। ঠিক আছে? সাইন কজ একই স্টাইল। ট্যান আর সেক, ট্যান আর সেক এই দুইটার ডোমেন সেম। ট্যান থিটা সেক থিটা এই দুইটার ডোমেন সেম। কট থিটা কোসেক থিটা এই দুইটার ডোমেন সেম। কট থিটা কোসেক থিটা এই দুইটার ডোমেন সেম। কিভাবে সেম হলো আমি দেখাবো, সব দেখাবো, টেনশন নিও না। আর রেঞ্জের ক্ষেত্রে, রেঞ্জের ক্ষেত্রে সাইন কজের রেঞ্জ সেম, ট্যান কটের রেঞ্জ সেম, সেক কোসেকের রেঞ্জ সেম, সেক কোসেকের রেঞ্জ সেম। ঠিক আছে? রেঞ্জের ক্ষেত্রে সেক কোসেকের রেঞ্জ সেম। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা সাইন দেখলাম আর কোসেক দেখলাম, সাইন দেখলাম আর কোসেক দেখলাম। সাইন হচ্ছে সবগুলো নেওয়া যাবে -1 থেকে 1, কোসেক হচ্ছে সাইনকে উল্টায় দিব। সাইনকে উল্টায় দেওয়া মানে কি? পাইগুলো আসবে না, সব নিতে পারবো, খালি ওই যে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি এগুলো বাদ দিতে হবে। আর সাইনের মান যা হবে সেটা বাদে উপরে নিচে সব ভ্যালু, উপরে নিচে সব ভ্যালু। তার মানে কি -1 থেকে 1 এর মাঝখানে ভ্যালুটা বাদ যাবে, বাকি সবগুলা রেঞ্জ। ঠিক আছে? আর কজের ক্ষেত্রেও সেম, 8 থেকে -1 থেকে 1। আর মানে কি? আর মানে হচ্ছে যে সব ভ্যালু বসানো যাবে। আর -1 থেকে 1 আমরা পাবো। এটা হচ্ছে কজ, কজের চিত্র। এই যে কজের চিত্র, এটা আইকা নাও, এটা আইকা নাও। সাইনের চিত্র 0 থেকে শুরু হয়। মনে রাখো সাইনের চিত্র 0 থেকে শুরু হবে। সাইনের চিত্র অনেকটা এমন, এই যে আমি যেটা লাল কালি দিয়ে আঁকতেছি এটা হচ্ছে সাইনের চিত্র। সাইনের চিত্র অনেকটা এমন, 0 থেকে শুরু হয়।
আর কজের চিত্র উপর থেকে শুরু হয়, কজের চিত্র উপর থেকে শুরু হয়। চিত্র লাগবে, কেন লাগবে আমি বলি। ক্যালকুলাস করতে চিত্র লাগবে, ক্যালকুলাস তার মানে কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, মাস্ট চিত্র লাগবে। তখন গিয়ে যদি তুমি বলো আমি তো কজের চিত্র পারি না, একে পিঠে ধুমধুম করে তাল ফালামু। তো চিত্র আজকেই আঁকা শিখাচ্ছি, বুঝতে পারছি? তো মনে রাখো এটা হচ্ছে সাইন, এটা সাইন, এই যে লালটা হচ্ছে সাইনের চিত্র। তো মিলায় মিলায় মনে রাখবা, তাইলে ভালো মনে থাকে। মিলায় মিলায় মনে রাখবা। তাহলে লালটা হচ্ছে সাইন, সাইনটা শূন্য থেকে শুরু হয়, একই রকম দেখতে, একই রকম, সব ঢেউ ঢেউ, সব ঢেউ ঢেউ। আর এই সবুজটা হচ্ছে কজ, এই সবুজটা হচ্ছে কজের চিত্র। কজ হচ্ছে 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, ঠিক আছে? এটাও ঢেউ ঢেউ, এই যে 1 থেকে শুরু হয়ে এই যে নিচে নামবে, এই যে ঢেউ ঢেউ, আবার এই থেকে শুরু হয় এটা। এখন দেখো কজ শূন্য কোথায়, কজ এর মান 0 হয় কোথায়, 90-তে, -90-তে, 270-এ কজের মান 0 হয়, আর -270 এখানে কজের মান কি হয়, 0 হয়, ঠিক আছে? ওকে, ডোমেন কত বলা হলো, ডোমেন সেই বিখ্যাত আর, ডোমেন হলো সবকিছু নেওয়া যাবে, তার মানে ডোমেন হচ্ছে আর। ডোমেন হচ্ছে কি বলো, ডোমেন হচ্ছে সব আসবে, সব। কজের মধ্যে তুমি ইচ্ছা মতো মান বসাতে পারবা, কজের ভিতর ইচ্ছা মতো মান বসাতে পারবা, ক্যালকুলেটর বসায় দেখবা, কোনো সমস্যা নাই। তুমি যদি কজের ভিতর লেখো যে ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 ডিগ্রি ইচ্ছা মতো দিলাম, তাও দেখবে একটা ভ্যালু চলে আসছে, তাও তোমাকে ক্যালকুলেটর অ্যান্সার দেখাবে, ঠিক আছে? তার মানে কজের মধ্যে ইচ্ছা মতো মান বসানো যায়, সেটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ পাবো কই থেকে কত, ওই যে সাইনের মতো এই মাঝখানে পাবো, এই মাঝখানে, এই উপরে উঠবে না, নিচেও নামবে না। তার মানে রেঞ্জ পাওয়া যাবে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, এই হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হইল -1 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে? চিত্র নোট করতে পারো, আঁকতে পারো, আমার সাথে সাথে আঁকতে পারো। আচ্ছা এখন বলো কজে উল্টা কি, এই কজকে যদি আমি উল্টায় দিই, কজকে যদি আমি উল্টায় দিই, উল্টায় দিলে কি পাবো, এই যে উল্টায় দিব, কজকে উল্টাইলে কি পাবো, হ্যাঁ সেক, এই যে সেক, দেখছো উল্টায় দিছে, সেক উল্টায় দিছে, কসকে উল্টায় দিলে সেক পাবো। তার মানে সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, উল্টায় দিলে সেক পাবো। এবার উল্টায় দাও, উল্টায় দাও। এখন বলো তো কজের চিত্রটা কেমন ছিল, ভাইয়া কজের চিত্রটা 1 থেকে শুরু হয়ে ঢেউ ঢেউ, তাহলে আমরা মাঝখানে কজের চিত্র যে 1 থেকে শুরু হবে, কিন্তু 1 থেকে শুরু হয়ে যে কজের চিত্র আঁকতেছি মাঝখানে, এই যে মাঝখানে আমি কজের চিত্র আঁকতেছি, ঠিক আছে? এই যে মাঝখানে হচ্ছে কজের চিত্র, এই যে কজের চিত্র ঢেউ ঢেউ, এই মাঝখানে লালটা হচ্ছে আমার কজের চিত্র। এখন এই যে কজ, এই যে এইটাকে উল্টায় দাও, এটাকে উল্টায় দিলে এই যে উপরেরটা, এটা হচ্ছে সেকের চিত্র। এই যে এইটুকু, এইটুকুকে উল্টায় দিলে নিচে, নিচে কি সেকের চিত্র, আগেরটার মতো সেম। এই যে এটাকে উল্টায় দাও, এই যে এটাকে উল্টায় দাও। এখন ভাই মাঝখানে গ্যাপ হয়েছে কেন, মাঝখানে গ্যাপ হয়েছে কেন, একদম সেম কাহিনী, সেম কাহিনী। তুমি আমাকে বলো 90 ডিগ্রি, কজ 90 মান কত, এক্স এর মান যদি আমি 90 বসাই, কজ 90 এটা মান কত, 0, তাহলে সেক 90 এটা মান কি হবে, এটা মান হবে 1/0। 1/0 মানে কি ইনফিনিটি, অসংজ্ঞায়িত। তার মানে 90-তে ইনফিনিটি, এই জন্য 90-তে গ্যাপ হয়ে যাবে, গ্যাপ, চিত্র দুইটা গ্যাপ। একইভাবে 270-এ ইনফিনিটি, 450-এ ইনফিনিটি, -90-এ ইনফিনিটি, -270-এ ইনফিনিটি। তার মানে 90-এর বিজোড় গুণিতক, 90-এর বিজোড় গুণিতক লিখবো কিভাবে, এই যে 2n + 1π/2, এখানে ভ্যালু পাওয়া যায় না, তার মানে সব মান নিতে পারবো, খালি এই ভ্যালু গুলা বাদ দিতে হবে। এটাই হচ্ছে sec x এর ডোমেন, মনে রাখো এটাই হচ্ছে sec x এর ডোমেন, এটাই হচ্ছে sec x এর ডোমেন, ঠিক আছে? sec x এর সাথে tan x মিলে যায়, tan x মিলে যায়। আর রেঞ্জ এটা তো আমি আগেই বুঝছি, ওই যে cos x এর মাঝখানেরটা বাদে বাকি সব আসবে, এই যে এখান থেকে উপরের সবগুলা, এখান থেকে নিচের সবগুলা। তার মানে এই +1 থেকে -1 এই মাঝখানের টুকু বাদ হয়ে যাবে, এই মাঝখানের টুকু বাদ হয়ে যাবে, বাকি সব আসবে, বাকি সব আসবে। হ্যাঁ, তো তোমাদের চিত্র বোঝানোর জন্য এই পর্যন্ত আঁকছে, কিন্তু এই চিত্রগুলো এখানে থামে না,
কনফিউজড হইও না, এই চিত্রগুলো এখানে থামে না, এটা এরকম উপরে যাইতেই থাকে যাইতেই থাকে, এইটা উপরে যাইতেই থাকবে যাইতেই থাকবে, আবার এগুলাই যে নিচে যাইতেই থাকে যাইতেই থাকে, এগুলাও নিচে নামতেই থাকবে নিচে নামতেই থাকবে, ঠিক আছে। ওকে, এগুলাও এই যে নিচে নামতেই থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, এগুলো সব ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, এইটাও এই যে উপরে উঠতেই থাকবে, প্লাস ইনফিনিটি চলে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছি? ইজি জিনিস। নেক্সট 10। ওকে, 10 এরটা ইজিলি হয়ে যাবে। কিভাবে কিভাবে 10x মানে কি? 10x মানে sin x ডিভাইডেড বাই cos x। নিচে কে আছে? নিচে কে আছে বাবা? cos x আছে। cos x মানে কি? এই cos x যেহেতু নিচে আছে, তার মানে এই cos x কে শূন্য হইতে দেওয়া যাবে না। যেই যেই বিন্দুতে cos x এর মান শূন্য, সেই বিন্দুতে tan ইনফিনিটি হয়ে যাবে। যেমন 90, cos 90। বলেন, আমি যদি এখন x এর মান 90 বসাই, x এর মান আমি যদি এখন 90 বসাই, তাহলে tan 90 এটা ইনফিনিটি হয়। কেন ইনফিনিটি হয়? কারণ sin 90 মান 1, কিন্তু cos 90 মান 0। এই যে cos যেখানে যেখানে 0, সেখানেই tan হয়ে যায় ইনফিনিটি। এখন আমি একটু আগে দেখছি cos 0 কোথায়? 90 এ, 270 এ, -270, -90। তার মানে এই যে বিজোড় গুণিতক, π/2 এর বিজোড় গুণিতক, এখানে tan এর মান ইনফিনিটি হবে, ঠিক আছে। আর tan এর চিত্র এই যে এইভাবে, ঠিক আছে। ভাইয়ের সাথে সাথে আঁকো, এই যে এটাই যে নিচের দিকে নামা যাবে, একদম নিচে -ইনফিনিটি পর্যন্ত। এই যে ঢেউ খেয়ে এটা আবার উপরের দিকে, ঢেউ খেয়ে এটা উপরের দিকে, এটা হচ্ছে tan x এর চিত্র। এই যে ইনফিনিটিতে ব্রেক, মানে 90তে ব্রেক, এখানে আবার নিচ থেকে শুরু হবে, এই যে নিচ থেকে শুরু হয়ে যে উপরে উঠে যাবে, এই যে উপরে উঠে যাবে, নিচ থেকে শুরু হয়ে উপরে উঠে যাবে। একইভাবে এখানে -90তে ব্রেক, এই যে উপরে উঠে যাবে, এখান থেকে নাইমা এই যে, ঠিক আছে। এই হচ্ছে tan এর চিত্র। ওকে, ডোমেন মানে হচ্ছে কি? ডোমেন মানে হচ্ছে x এর যে মান বসানো যাবে না। আমরা জানি tan 90 মান ইনফিনিটি, কিন্তু কেন? কারণ হলো 90 বসাইলে cos এর মান শূন্য হয়ে যায়, এটা হচ্ছে মেইন কারণ। এই যে নিচে তো cos, tan মানে কি? sin বাই cos, নিচে যেহেতু cos, এই যে 90 বসাইলে নিচেরটা শূন্য হয়ে যায়। তার মানে ইনফিনিটি হবে যখন নিচেরটা শূন্য হবে। নিচে কে থাকে? cos, তার মানে cos কে শূন্য হইতে দেওয়া যাবে না। তার মানে যেই বিন্দুতে cos এর মান শূন্য, সেগুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে। ওকে, এখন এটা গেল tan, এটা রেঞ্জ -ইনফিনিটি সব মান পাওয়া যায়, কারণ দেখো এই যে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত, এই যে রেঞ্জ হচ্ছে সবকিছু, সব মান পাওয়া যাবে। এবার হচ্ছে কট, কটে সেম কাহিনী। এবার বলো তো কট মানে কি? কট মানে হচ্ছে cos বাই sin। এখন বলো নিচে কে? ভাইয়া নিচে কে? নিচে হচ্ছে sin। তার মানে কি? তার মানে যেই বিন্দুতে sin শূন্য, সেই বিন্দুগুলো বাদ দিতে হবে। এখন বলো তো sin এর মান শূন্য হয় কোথায়? sin এর মান শূন্য হয় কোথায়? এই যে 0 ডিগ্রিতে। তাহলে এই যে 0 ডিগ্রি, এগুলো এখন বাদ যাবে। 0, 180, 360 এগুলো বাদ যাবে, ঠিক আছে। তাহলে n পাই সবকিছু নিব, n পাইকে বাদ দিব। এটা হচ্ছে কটের ডোমেন, সব নেওয়া যাবে, খালি 0 গুলা বাদ যাবে। 0, 180, 260, ঠিক আছে। এই যে -180 সব। ওকে, এই ঢেউটা উল্টা দিকে, tan এর ঢেউ দেখো, tan এর ঢেউ হচ্ছে ওই পাশে, আর কটের ঢেউ হলো এই পাশে, এই পাশে। 0তে কোনো মান থাকবে না, এটা নিচ পর্যন্ত যাবে, একদম নিচ পর্যন্ত যাবে। এই হচ্ছে কট, এই উল্টা পাশে, কট হচ্ছে উল্টা পাশে। এখানেও কট হচ্ছে কি? একদম নিচ থেকে শুরু করে উপরের দিকে। বুঝতে পারছি? ওকে, সবাই ছকটা একটু পড়ো, যে ছকটা আমি ফার্স্টে লেখাইছি 2 মিনিট ধরে, ডোমেন রেঞ্জ। বুঝতে পারছি? হ্যাঁ, রেঞ্জ হচ্ছে সব মান, রেঞ্জ হলো চিত্রটা কই থেকে কই গেছে, এটা হচ্ছে মেইন। এই যে চিত্রটা দেখো, একদম নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত গেছে, তার মানে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেঞ্জ। ওকে, বুঝছি। ঠান্ডা মাথায় দেখবো, এটা প্রথম দিনে একবারে বোঝা যাবে না। চিত্রগুলো মনে রাখবা, চিত্রগুলো আঁকা শিখবা। কেউ যদি তোমাকে বলে যে সেকের চিত্র আঁকো, ঠাস করে আঁকা ফেলতে হবে, ঠিক আছে, নইলে কিন্তু বিপদে পড়বা। এই যে ট্যানের চিত্র, কটের চিত্র, ঠিক আছে, তারপরে যে সেকের চিত্র, কোসাইনের চিত্র, কজের চিত্র, কোসেকের চিত্র, সাইনের চিত্র,
ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে এবং সেই সাথে আমাদের এই গ্রাফটা মনে রাখতে হবে। সো গ্রাফটা মনে রাখার সিস্টেমটা বলি, সাইন কজে সব সেম, সাইন আর কজ ডোমেন হচ্ছে আর আর, রেঞ্জ হলো -1 থেকে 1। tan এর সাথে sec এই দুইটার ডোমেন সেম, কারণ দুইজনের নিচেই কজ থাকে 1/cos। সো সেটা হচ্ছে π/2 গুলা বাদ দিতে হবে, সবকিছু নিতে পারবো, খালি π/2 গুলা বাদ যাবে। ঠিক আছে, কটের সাথে কোসেকের ডোমেন সেম, কটের সাথে কোসেকের ডোমেন সেম, সব নিতে পারবো, খালি n π বাদ যাবে, n π বাদ যাবে। ঠিক আছে, আর tan cot এটা রেঞ্জ সেম, সব আসবে -∞ থেকে +∞। আর sec cosec এদের রেঞ্জ সেম, ওই মাঝখানে -1 থেকে 1 বাদ যাবে, বাকি সব আসবে, -1 থেকে 1 বাদ যাবে, বাকি সব আসবে। ঠিক আছে, ওকে। এবার দেখো অঙ্কে আসার মতো প্রশ্ন হইলো এগুলা, এই যে এটা ডাইরেক্ট কেউ জিজ্ঞেস করবে না বাবা, মনোযোগ দাও, এত কমেন্টে পিছে পড়ে থেকো না, মনোযোগ দাও, ভাইয়া সব অ্যান্সার দেখাবো। ইমাম বলছে কঠিন কিছু পড়ান, ইমাম আমি তোমার কমেন্ট আরো 5-10 মিনিট আগে দেখছি, কঠিন জিনিস আসবে, কিন্তু তার আগে তোমার ভিত্তি মানে বেসিকটা স্ট্রং করতে হবে। ঠিক আছে, কঠিন জিনিস পড়াবো, সব পড়াই দিব A to Z। এখন যেমন এটা বলো, fx হচ্ছে শুধু sin x বলে নাই, শুধু sin x বলে নাই ভাইয়া, শুধু sin x হইলে আমাদের ডোমেন হইতো আর, মানে আমি সব বসাইতে পারতাম, আর রেঞ্জ হইতো -1 থেকে 1। কিন্তু এই জায়গায় একটু চেঞ্জ আছে, একটু চেঞ্জ আছে, চেঞ্জটা কি, আমাকে বলছে 5 sin x + 4। এখন ডোমেন মানে এখানে কি কি বসানো যাবে, ডোমেন মানে কি 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 বসানো যাবে, তাহলে ডোমেন কি কি বসানো যাবে। এখন আমি দেখতে পাচ্ছি যে ভাইয়া এখানে আমি এক্স এর জায়গায় সব বসাইতে পারবো, কারণ সাইন এক্স এ যেহেতু আমি সব বসাইতে পারি, এইখানেও আমি এই যে এক্স এর জায়গায় সব বসাইতে পারবো, তার মানে ডোমেন সেম থাকবে, ডোমেন সেম থাকবে। আর -n π এটা দিয়ে বোঝায় হচ্ছে সকল ভ্যালু, খালি পাই গুলা বাদ হয়ে যাবে। n π মানে হচ্ছে n এর ভ্যালু বসাইতে থাকবা, n এর ভ্যালু 0 হইলে 0 ডিগ্রি, 1 হইলে শুধু পাই, 2 হইলে 2 পাই, 3 হইলে 3 পাই, এগুলো বাদ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো ডোমেন মানে কি, যেটা বসাইতে পারবো, সাইনের মধ্যে আমি ইচ্ছা মতো সব বসাইতে পারবো, বসাইলে আমি সব বসাইলে কি পাইতাম, -1 থেকে 1 পাইতাম। তার মানে কি, শুধু সাইনের ভ্যালু, শুধু সাইনের ভ্যালু -1 থেকে 1 হইতে পারে। তুমি চিন্তা করো, শুধু সাইনের ভ্যালু যদি -1 হয়, তাহলে এই পুরাটার ভ্যালু কত আসবে, সাইন এক্স এর ভ্যালু যদি -1 হয়, পুরাটার ভ্যালু কত আসবে, পুরাটার ভ্যালু কিন্তু -1ই থাকবে। ঠিক আছে, তার মানে সাইন এক্স এর ভ্যালু -1 বসাইলে এই পুরাটার ভ্যালু আসে -1। আবার সাইন এক্স এর ভ্যালু 1ও হইতে পারে, মানে আমি সাইন এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে পুরাটার ভ্যালু হবে 9। তার মানে আমার রেঞ্জ চেঞ্জ হয়ে গেল, রেঞ্জ চেঞ্জ হয়ে গেল, এই হচ্ছে অ্যান্সার। তার মানে আমার রেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আবার বলি, ডোমেন মানে কি, যেটা বসাইতে পারবো, ভাই এখানে এক্স এর জায়গায় সব বসানো যাবে, কোনো টেনশন নাই। রেঞ্জ মানে কি, যেটা পাবো, শুধু সাইন থাকলে কি পাইতাম, -1 থেকে 1, আমি শুধু সাইনের মান হচ্ছে -1 থেকে 1, তাহলে আমি সাইনের জায়গায় যদি -1 বসাই, তাহলে এই পুরাটার ভ্যালু কত হবে, 5 - 1 + 4 -1। আমি যদি সাইনের জায়গায় 1 বসাই, পুরাটার ভ্যালু কত হবে, 9। তাহলে পুরাটার ভ্যালুই তো হচ্ছে রেঞ্জ, কারণ আমাকে শুধু সাইনের রেঞ্জ জিজ্ঞেস করে নাই, আমাকে fx মানে এই পুরাটার রেঞ্জ জিজ্ঞেস করছে। তাহলে সাইনের মানগুলো এখানে বসাবো, দেখবো কত পাবো, শেষ। তার মানে ওইভাবে চেঞ্জ করতে হবে। যেমন এইটা, এইটা দেখো কি বলছে, দেখো এটা পারবা কিনা, এখন এখন এটা পারবা কিনা। তাহলে ফার্স্টে দেখো এই ধরনের প্রশ্ন থাকবে, তোমাকে কেউ কখনো সাইন কস সেক জিজ্ঞেস করবে না, একটু চেঞ্জ করে জিজ্ঞেস করবে, এই যে এইভাবেই আসবে পরীক্ষায় এমসিকিউতে। হ্যাঁ এমসিকিউ, এগুলো লিখিততে আসে না, এত সহজ প্রশ্ন লিখিততে কেন দিবে। সো ফার্স্টে তুমি দেখবা যে এখানে ফাংশন কোনটা, সেক এক্স,
তাহলে এবার sec x এর ডোমেন রেঞ্জ কি ছিল সেটা একটু চিন্তা করো। sec x এর ডোমেন রেঞ্জ কি ছিল? sec x এর ডোমেন রেঞ্জ কি ছিল? ডোমেন কি? ডোমেন হচ্ছে আমরা যেটা বসাইতে পারবো, আমরা সব বসাইতে পারবো, খালি sec মানে কি 1/cos, cos 0 ডিগ্রি হয় কোথায়? cos 0 ডিগ্রি হয় 90 তে, তাহলে 2n + 1 π/2, এই যে π/2 90 বসানো যাবে না, খালি 90 গুলা বসানো যাবে না। আচ্ছা এখানে n দিয়ে বুঝায় যে তুমি n এর যে কোনো মান বসাতে পারবা, এখানে n এর মান তুমি n এর মান 0 বসাতে পারবা, n এর মান 1 বসাতে পারবা, n এর মান 2 বসাতে পারবা, n এর মান 3 বসাতে পারবা, আবার n এর মান -1 বসাতে পারবা, -2 বসাতে পারবা, -3 বসাতে পারবা। তাহলে n এর মান বসাইতে থাকলে তুমি যতগুলা ভ্যালু পাবা এই সবগুলা বাদ দিতে হবে। এটা দিয়ে এটা বুঝায়, বুঝতে পারছো? 2n + 1 π/2 এটা দিয়ে বুঝায় হচ্ছে n এর মান বসাইলে যা যা পাবা সব বাদ, n এর মান 0 থেকে শুরু করে +1 -1 +2 -2 সব বসানো যাবে। ওকে, sec x এর রেঞ্জ কত ছিল বলতো? 8 থেকে -1 বাদ, এটা ছিল sec x এর রেঞ্জ। এখন এটা হচ্ছে আমার বেসিক, এই অনুযায়ী এটারটা হিসাব করতে হবে, এই অনুযায়ী আমার প্রশ্নে যেটা আছে সেটা হিসাব করতে হবে। তাহলে প্রশ্নে আছে হচ্ছে 10 - 7 sec x, 10 - 7 sec x, এইটা ঠিক আছে। তাহলে এখানে এখন বলো ডোমেনে কি কোনো পরিবর্তন হবে? ডোমেনে কি কোনো পরিবর্তন হবে? ডোমেন মানে কি x এর জায়গায় কি বসাইতে পারবো পারবো না? না, সেখানে কোনো পরিবর্তন হবে না, কারণ ওইখানেও x এর মান যা বসাইতে পারবো না এখানেও আমি x এর মান তা বসাইতে পারবো না, তার মানে আমার ডোমেনে কোনো পরিবর্তন হবে না। তাহলে ডোমেনটা সেম থাকে, মনে রাখো এসব ক্ষেত্রে ডোমেনটা সেম থাকে, তার মানে আমি x এর জায়গায় এখানে যা আছে সেটাই বসাইতে পারবো, তাহলে ডোমেনটা সেম থাকে, পরিবর্তন হয় রেঞ্জে। আগেরটা খেয়াল করো, সেম, এখানে যা ডোমেন ছিল ডোমেন সেম, রেঞ্জে পরিবর্তন আসে, রেঞ্জে পরিবর্তন আসে, কারণ আমার sec x এর মান যা হবে এই পুরাটার মান তো তা হবে না, তাহলে এই পুরাটার মান কত আসে সেটা আমাকে চিন্তা করতে হবে। আমাকে বলছে sec x এর মান এর মাঝখানে হইতে পারবে না, এখন আমি -1 বসায় দেখবো যে ওইখানে কত আসে। আমি এই জায়গায় -1 বসায় দেখবো, sec এর জায়গায় -1 বসায় দেখো, এই যে -1 বসায় দেখো, তাহলে -1 বসাইলে কত আসে দেখো তো, 17। তাহলে sec এর জায়গায় -1 বসাইলে আমরা পাচ্ছি হচ্ছে 17, এখানে প্লাস, এবার 1 বসায় দেখো, 1 বসায় দেখো, 1 বসায় দেখো, 7 × 1, 1 বসায় দেখো কত আসে, 3, 1 বসায় দেখলে আমি পাচ্ছি হচ্ছে 3, তার মানে কি, তার মানে কি -1 থেকে 1 এর মাঝখানে ভ্যালুটা কি বাদ দিতাম না, এখন 3 থেকে 17 এই ভ্যালুটা বাদ দিতে হবে, তার মানে এই অংশটা সেম থাকবে, এই মান বসাইলে যেটা পাবো এটা বাদ দিতে হবে, তার মানে আমার রেঞ্জ হবে r - 3 থেকে 7, সরি 3 থেকে 17, এটা, এই যে এটা বাদ, এটা বাদ, 3 থেকে 17 এটা বাদ, ঠিক আছে। তাহলে এই আবার সোজা বাংলায় আমি একটু সোজা বাংলায় বলে দিই, তোমার বেসিকটা তো তোমার মাথায় থাকবে, মনে রাখো ডোমেন চেঞ্জ হয় না, মনে রাখো ডোমেন চেঞ্জ হয় না, রেঞ্জে কি করতে হয়, রেঞ্জে মানগুলো এখানে বসায় দিতে হয়, বসায় দিয়ে দেখতে হয় যে কি পরিবর্তন হচ্ছে সেটা এখানে অ্যাডজাস্ট করতে হয়, শেষ। রেঞ্জের মানগুলা আমি এখানে sec x এর জায়গায় বসায় দিব, এই যে শুধু sec x এই জায়গাতে বসায় দিব, বসায় দিয়ে দেখবো যে কি পরিবর্তন হচ্ছে, 1 বসায় দিয়ে দেখলাম যে 3 পাইলাম, -1 বসায় দিয়ে দেখলাম 17 পাইলাম, তাহলে এটা অ্যাডজাস্ট করো যে এই জায়গাগুলোর মাঝখানে অংশ বাদ দিতে হয়, তাহলে এখন বর্তমানে এই জায়গায় মাঝখানে অংশটা বাদ দিতে হবে, মানে 3 থেকে 17 এই মাঝখানের জায়গাটা বাদ হয়ে যাবে, r - 3 থেকে 17, r - 3 থেকে 17, ফার্স্ট ব্র্যাকেট কেন, এই যে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট হলে ওখানেও ফার্স্ট ব্র্যাকেট হবে, বেসিক, এই যে বেসিকটা অনুযায়ী অ্যাডজাস্ট করতে হয়, এটা বুঝছি, বেসিক অনুযায়ী অ্যাডজাস্ট করতে হয়। ওকে, এটা খুবই একটা নতুন অঙ্ক, ডেঞ্জারাস অঙ্ক, এটা আমরা একটু দেখে ফেলি। fx হচ্ছে কত, fx হচ্ছে 3 sin x 4 cos x, 2025 সাল, এটা রেঞ্জ বের করতে বলছে, এটা রেঞ্জ বের করতে বলছে।
এই ধরনের অঙ্ক যদি আসে, যেটা আমাদের এই অঙ্কের মতো খুবই ইন্টারেস্টিং, এইটাতে মনে রাখো আমাদের যেটা মানে প্রবলেমটা হয় সেটা হচ্ছে দুই ধরনের ফাংশন একসাথে আছে, সাইনও আছে কজও আছে। তাহলে দুইটা ফাংশন যখন একসাথে থাকবে আমি একসাথে কমন রেঞ্জ বাইক করতে পারবো না। ঠিক আছে, কমন রেঞ্জ বাইক করতে পারবো না। কেন পারবো না ভাইয়া? কারণ তুমি যদি গ্রাফটা একটু চিন্তা করো, গ্রাফ চিন্তা করলে তুমি দেখবা যে সাইন শূন্য থেকে শুরু হয়ে উপরে নিচে এইভাবে যাইতে থাকে, আর কস উপর থেকে শুরু হয়ে এইভাবে এই যে উপর থেকে শুরু হয়ে এই যে এইভাবে যাইতে থাকে, তাই না? উপর থেকে শুরু হয়ে এইভাবে যাইতে থাকে। তো একটা নির্দিষ্ট বিন্দুতে ওদের ভ্যালুগুলো খুব বেশি ভ্যারি করে। ঠিক আছে, ওদের ভ্যালুগুলো একটা থাকে এখানে, একটা এখানে, আবার এই বিন্দুতে দেখো দুইজন একসাথে মিলে গেছে, আবার এই বিন্দুতে দেখো একজন উপরের দিকে একজন নিচের দিকে। তো এক এক বিন্দুতে এক এক রকম হইতে থাকে। সো বেটার হইলো যে দুইটা ফাংশনকে একটা ফাংশন বানানো। এই যে দুইটা ফাংশনকে একটা ফাংশন বানাইতে পারলে আমার রেঞ্জ বাইক করাটা খুব ইজি হবে। ভাইয়া দুইটা ফাংশনকে একটা ফাংশন কিভাবে বানাবো? তার জন্য আমাদের খুব ইজি সিস্টেম আছে। ওকে, ইজি সিস্টেম, একদম ইজি সিস্টেম। তাহলে 3 sin x, খুব মনোযোগ দাও, 4 cos x, এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ইজি সিস্টেমটা হচ্ছে যে যখন সাইন কসকে তুমি একটা বানাইতে পারবা বা একটা বানাইতে চাবা, এটা আমরা মেনলি সেকেন্ড পেপারে শিখবো, তখন যেটা করতে হয় এই যে সাইন কজের সাথে যে দুইটা সহগ আছে 3 আর 4, এই দুইটা সহগের বর্গের যোগফলের রুট ওভার, মানে স্কয়ার করে যোগ করব তার রুট ওভার, এইটা দিয়ে ভাগ করে ফেলতে হয়। সহগ দুইটাকে বর্গের যোগফলের রুট ওভার দিয়ে ভাগ করে ফেলতে হয়। এখন দেখো কত দিয়ে ভাগ করছি, তাহলে 3 3 9, 4 4 16, যোগ করলে 25, 5 দিয়ে ভাগ করছি। তাহলে তুমি যদি ভিতরে 5 দিয়ে ভাগ করো, তোমার সামনে একটা 5 দিয়ে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, আবার বলি, দুইটাকে একটা বানানোর নিয়ম হইল সহগ দুইটার বর্গের যোগফলের রুট ওভার দিয়ে ভাগ করা। ঠিক আছে, কোথায় শিখবো? ত্রিকোণমিতি সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে না, সেকেন্ড পেপারে শিখবো। ঠিক আছে, সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার, ওইখানে গিয়ে আমরা শিখবো সমাধানে। এখন জাস্ট এটা মনে রাখো, দুইটা সহগে বর্গের যোগফলের রুট ওভার দিয়ে ভাগ করব। ওকে, সো ভাগ করার পর আমরা কি পাচ্ছি? তাহলে আমরা আপনাদের সামনে 5 থাকতেছে, এখানে পাচ্ছি হচ্ছে sin x থাকতেছে, এখানে পাচ্ছি হচ্ছে 3/5, এখানে cos x থাকতেছে, উপরে 4 নিচে 5, 4/5, আর এখানে থাকে হচ্ছে 2025। ওকে, এখন আমরা যেটা করব এটাও একটা সিস্টেম, সেটা হলো এই 3/5 এটাকে আমরা সাইন থিটা ধরবো, 3/5 কে সাইন থিটা ধরবো। তার মানে আমরা ধরে নিচ্ছি সাইন থিটা হলো 3/5। এখন আমি যদি একটা চিত্র আঁকি, এই যে একটা ত্রিভুজ আঁকি যেখানে এই কোণটা হইলো থিটা, তাহলে 3/5 মানে বুঝাবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি হয় 4, ভূমি হয় কত বলতো? 4। তাহলে ওই চিত্র থেকে আমি যদি এখন বলি যে cos থিটার মান কত আসবে এই চিত্র থেকে বলতো, তুমি বলবা যে ভাই ভূমি বাই অতিভুজ 4/5, সেটা দেখো এখানে আছে। এই যে এটাই খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এইভাবে ভাগ করার পর, এই সহগের বর্গের যোগফলের রুট ওভার দিয়ে ভাগ করার পর সাইনের সাথে যেটা আছে এটাকে যদি তুমি সাইন ধরো, তাহলে কজের সাথে যেটা আছে এটা অটোমেটিক কজ হয়ে যায়, এটা অটোমেটিক কজ হয়ে যাবে। তার মানে আমরা এখানে লিখতে পারবো cos x, এইটাকে লিখতে পারবো cos থিটা। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। ওই যে চিত্রের মাধ্যমে আমরা দেখায় দিলাম যে সাইনের সাথেটা সাইন হয়ে গেলে এই কজের সাথেটা অটোমেটিক কি হয়ে গেল? কজ হয়ে গেল, অটোমেটিক কজ হয়ে গেল। ঠিক আছে, ওকে। না ব্র্যাকেট ইস্যু না বাবা, ও বলতেছে ফার্স্ট ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট কেন দিচ্ছেন, কোনো সমস্যা নাই, ইন্টারে এগুলো ডাজেন্ট ম্যাটার, এক্সেপ্ট সংখ্যা রেখা। সংখ্যা রেখা ছাড়া বাকি সব জায়গায় তুমি দিও, সমস্যা নেই, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কোনো সমস্যা নেই। এখন দেখো এই অংশটা একটা সূত্র যায়, যে সূত্রটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। নেক্সট ক্লাসে আমরা এই সূত্রটা শিখবো। সূত্রটা হচ্ছে সাইন এ সাইন বি কজ এ কজ বি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এটা একটা সূত্র যায়। ওকে, এই যে দেখো, এখন দেখো আমার পুরো ফাংশনে কজে কোনো অস্তিত্ব আছে?
কজের কোনো অস্তিত্ব আছে? না, কজের কোনো অস্তিত্ব নাই। সাইন হয়ে গেছে, একটা হয়ে গেছে। এখন আমার জন্য রেঞ্জ বাইক করা সহজ। কেন আমার জন্য রেঞ্জ বাইক করা সহজ? কারণ আমি সাইনের রেঞ্জ জানি, সেই রেঞ্জ এখানে বসায় দাও, তাহলে আমি এই পুরা ফাংশনের রেঞ্জ পেয়ে যাব। শেষ। তাহলে এই ফাংশনের রেঞ্জ পেয়ে যাব। ওকে, কেউ অনেকে বলতেছে ভাই ডোমেন কত হবে? ডোমেন চেঞ্জ হবে না, কারণ ডোমেন কত? সাইনের ডোমেন কত? সাইনের ডোমেন কত? সাইনের ডোমেন হচ্ছে আর। কি বলছিলাম? ডোমেন চেঞ্জ হবে না, সো ডোমেন আর, কিন্তু রেঞ্জ চেঞ্জ হবে। বলতো সাইনের রেঞ্জ কত থেকে কত? সাইনের রেঞ্জ কত থেকে কত? -1 থেকে 1, সেই মানটা এখানে বসাও। এই সাইনের জায়গাতে -1 থেকে 1 বসাও। তাহলে আমি সাইনের জায়গাতে যদি -1 বসাই, এই সাইনের এখানে -1 বসাই, তাহলে আমার থাকে হচ্ছে এইটা। ওহো, ব্র্যাকেট ভুল হয়েছে, সরি সরি, এই পুরো ব্র্যাকেট তো 2025 সাথে গুণ দি নাই। 2025 কেন ব্র্যাকেটের ভিতরে আনছো? কেন কেন 2025 ব্র্যাকেটের মধ্যে আনছো? হ্যাঁ, এই যে ব্র্যাকেট হবে এই পর্যন্ত, 5 গুণ হবে এই পর্যন্ত, 2025 তো বাইরে থাকবে। 2025 ব্র্যাকেটের মধ্যে আসবে না, 2025 ব্র্যাকেটের মধ্যে আসবে না। এই যে ব্র্যাকেট থাকবে এইটুকু, এইটুকু, সরি সরি, 2025 ব্র্যাকেটের মধ্যে আসবে না। ঠিক আছে, বুঝতে পারছি, 2025 ব্র্যাকেটের মধ্যে আসবে না। ওই যে ওইখানে গিয়ে আমি একটু টের পাইছি যে 2025 কিন্তু ব্র্যাকেটের মধ্যে আসবে না। ওকে, তাহলে এখন সাইনের মান যখন আমি -1 বসাবো, তখন দেখো এটা কত আসতেছে? -5 প্লাস 2025, তার মানে কত? 2020। আবার আমি সাইনের মান যখন +1 বসাবো, তখন কত আসবে বলতো? +1 বসালে আসবে 5 যোগ 2025, তার মানে হচ্ছে 2030। তাহলে -1 এর জন্য 2020, +1 এর জন্য 2030, তার মানে রেঞ্জ হবে 2020 থেকে 2030, এই হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জটা কিভাবে চেঞ্জ করলাম বুঝছো তো? ওই যে sin x এর রেঞ্জ ধরে চেঞ্জ করলাম। sin x এর রেঞ্জ কত থেকে কত ছিল? -1 থেকে 1। এখানে আমরা -1 বসাই দিছি পুরাটাতে, -1 বসাই দিছি, 2020 পাইছি। পুরাটাতে +1 বসাই দিছি, 2030 পাইছি। শেষ। ওকে, থিটার মানে কোনো ইম্প্যাক্ট নাই। কেন? কারণ থিটা তো একটা কনস্ট্যান্ট, sin থিটা তো কনস্ট্যান্ট, 3/5 কনস্ট্যান্ট, ওটা কোনো ইম্প্যাক্ট নাই। আর এখানে তুমি এক্স এর জায়গায় যাই বসাবা না কেন, পুরাটার মান -1 থেকে 1 হবে। ঠিক আছে, আবার বলি, এটা একটু কঠিন ছিল, এটা ভর্তি পরীক্ষার লেভেলে। আবার বলি, এটা রেঞ্জ বাইক করতে বলছে। ফার্স্ট অফ অল, দুইটা আলাদা ফাংশন থাকলে রেঞ্জ বাইক করাটা টাফ। কি করতে হয়? একটা বানাইতে হয়। সাইন কজ দুইটা রাখা যাবে না, হয় সাইন বানাবো অথবা কজ বানাবো। আমরা সাইন বানাইছি। কিভাবে বানাইছি? সেকেন্ড পেপারে একটা টেকনিক ফলো করছি। কিভাবে? এই যে, ওহো, এ তো সাইনের সূত্রে ভুল করলাম, এটা তো কজের সূত্র। দেখছো, খালি ভুল হচ্ছে আজকে, লাস্টে এসে ভুল হচ্ছে কেন? কজে কজ বি সাইনে সাইন বি, এটা তো কজের সূত্র। সরি সরি, এই জায়গায় একটু আবার অ্যাডজাস্ট করো। এটা কজের সূত্র, সমস্যা নেই, অ্যান্সার সেম। সাইন কজ সেম, এটা কজের সূত্র। দেখছো, খালি ভুল পড়াচ্ছি, মাথাটা গেছে, বয়স হয়ে গেছে, না আর পড়ানো যাবে না, রিটায়ারমেন্টে চলে যেতে হবে। সরি, এটা কজের সূত্র, এটা আমরা নেক্সট দিন শিখবো। কজে কজ বি সাইনে সাইন বি, কজের সূত্র, কজে কজ বি সাইনে সাইন বি, কজের সূত্র। এটা চেঞ্জ করো, কিন্তু ভ্যালু সেম। কেন? কারণ কজের মধ্যেও -1 থেকে 1, কজের জন্য -1 থেকে 1। ঠিক আছে, দুঃখিত। আবার বলি, আমাদের সাইন কজ দুইটা থাকলে রেঞ্জ বাইক করা যায় না। যেটা করতে হয়, দুইটা থেকে একটা বানাইতে হয়, হয় কজ বানাবো অথবা সাইন বানাবো। আমি কজ বানাইছি। কিভাবে? এটা সেকেন্ড পেপারে একটা টপিক। আমরা সহগ দুইটার বর্গের যোগফলে √ওভার দিয়ে ভাগ করব। যেহেতু ভিতরে ভাগ করছি, সামনে গুণ দিব। ব্র্যাকেট হবে কিন্তু শুধুমাত্র এই পর্যন্ত। আমার মতো আবার 2025 সহ ব্র্যাকেট দিয়ে ফেলো না, ভুল হবে। ঠিক আছে, তো ব্র্যাকেট হবে শুধু এই পর্যন্ত। ঠিক আছে, 2025 আলাদা থাকবে। ওকে, এখন দেখো এখানে কত থাকে? সাইন এক্স এর সাথে থাকে 3/5, কজ এক্স এর সাথে থাকে 4/5। এই 3/5 কে কি ধরছি? সাইন থিটা। ওই যে এখানে দেখো সাইন থিটা হলে কস থিটার মান কত? 4/5। কস থিটার মান কত? 4/5। তাহলে কজ এ কস বি সাইনে সাইন বি, কজ এ প্লাস বি,
কজ এ মাইনাস বি, এখানে হবে মাইনাস বি, কজ এ মাইনাস বি, এই যে মাইনাস, এটা সেকেন্ডের সূত্র। কজ এ মাইনাস বি, প্লাস হইলে মাইনাস হয়, প্লাস হইলে মাইনাস হয়, এ মাইনাস বি। ঠিক আছে, ওকে। ভ্যালুতে চেঞ্জ আসবে না, কেন? কারণ কজের মান হচ্ছে -1 থেকে 1। আমি এই জায়গাতে একবার -1 বসাবো, দেখবো পুরাটার মান কত আসে, 2020। এই জায়গাতে একবার +1 বসাবো, দেখবো পুরাটার মান কত আসে, 2030। ঠিক আছে, দুঃখিত, এটাতে বেশ কয়েকবার ভুল করে ফেলছি। ব্র্যাকেট বাইরে হবে না, ব্র্যাকেটটা ভিতরে হবে। আর এটা কজের সূত্র, প্লাস হইলে মাইনাস হয়, কজের সূত্র প্লাস হইলে মাইনাস হয়, একটু ঠিক করে নাও। বুঝতে পারছি, কজের সূত্র এটা, কারণ দুইটাই কজ দুইটাই সাইন। ঠিক আছে, রিমিক্স হইলে সাইনের সূত্র, আর সেম সেম থাকলে কজের সূত্র। আমি নেক্সট দিন শিখাবো এটা। ঠিক আছে, আর প্লাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। ঠিক আছে, এটা মানে একবার +1 বসাবো, একবার -1 বসাবো, দুইটা ভ্যালু পাবো, সেই অনুযায়ী রেঞ্জ হয়ে যাবে। ওকে, আসো পোল কোশ্চেন, এটা করো পোল কোশ্চেন। হ্যাঁ, সূত্রের জন্য একটা কনভার্ট করা গেছে, যদি একটা কনভার্ট করা না যাইতো তাহলে সেক্ষেত্রে আমাদের মান বসায় বসায়, সর্বোচ্চ সর্বনিম্ন মান বসায় বসায় চেক করা লাগতো। বুঝতে পারছি, সর্বোচ্চ সর্বনিম্ন মান বসায় বসায় চেক করা লাগতো। ওকে, এটা অ্যান্সার রেডি করো, আমি এখনই পোল দিচ্ছি। না না, আমার ইয়েতে বললো না। কেন কেন আমাকে ইয়েতে বলো, কমেন্টে বললো না অ্যান্সার, অ্যান্সার কমেন্টে বলো কেন, পোল দিবা। কি সুন্দর পোল দেওয়ার সিস্টেম। ওকে, আমি পোল লঞ্চ করে দিচ্ছি বাবা। 1 নাম্বার পোল, দেখি কে 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 সঠিক উত্তর দিতে পারো। কমেন্টে বললো না, কমেন্টে বললো না, কমেন্টে বললো না। এখানে বলছে সাইন 2 থিটা রেঞ্জ কত? ঢাকা বোর্ডের প্রশ্ন, 2019 সালে আসছিল। সাইন 2 থিটা রেঞ্জ কত? সাইনের সাথে আগে পরে কোনো সংখ্যা নাই, আগে পরে যেহেতু কোনো সংখ্যা নাই, তার মানে কি, তার মানে এটা অ্যাডজাস্ট হবে না। সাইন সাইনই আছে বাবা, ভিতরে কি আছে দেখার দরকার নাই, ভিতরেরটা কোনো ইম্প্যাক্ট ফেলে না, ভিতরেরটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে না। আগে পরে যদি কোনো সংখ্যা থাকতো, যদি এমন হইতো যে সাইন 2 থিটা, এখানে একটা সংখ্যা আছে, যোগ বিয়োগ দিয়ে এখানে একটা সংখ্যা আছে, তাহলে অ্যাডজাস্ট হইতো। ঠিক আছে, কিন্তু আগে পরে যেহেতু সংখ্যা নাই, শুধু সাইন আছে, শুধু সাইন থাকলে সাইনের যেটা রেঞ্জ, এখানেও সেটা রেঞ্জ। বুঝতে পারছো? ওকে, কুইজ এন্ড করতেছি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে পারছে, বাহ। ফার্স্ট হয়েছে কে? সবার আগে কে দিছে, সবার আগে কে দিছে? তৌহিদ তাহমিদ ফার্স্ট, শরণ হচ্ছে সেকেন্ড, নিশাদ হচ্ছে থার্ড, কনগ্রেচুলেশনস। পলাশ ফোর্থ, ফাউজিয়া ইসলাম লামিয়া হচ্ছে ফিফথ, মেহরাজ সিক্সথ, সাদিয়াতুল জান্নাত হচ্ছে সেভেন্থ, আব্দুল্লাহ এইট, সুরাইয়া নওশিন নাইন্থ এবং সানজিদা হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস, অসাধারণ। বুঝতে পারছো, ইজি, এখানে কোনো কিছু অ্যাডজাস্ট হবে না, কারণ সামনে পরে কোনো সংখ্যা নাই। ওকে, এইটা বলো। এবার বলছে কজ স্কয়ার, পাওয়ার দিয়ে দিছে, পাওয়ার দিয়ে দিছে, তাহলে এটা রেঞ্জ কত হবে? পাওয়ার দিয়ে দিছে, তাহলে রেঞ্জ কত হবে? হ্যাঁ, ওকে, আমি পোল দিব, সবাই রেডি থাকো, সবাই রেডি থাকো। এবার পাওয়ার দিয়ে দিছে, স্কয়ার, স্কয়ার হইলে নেগেটিভটা বসালে কিন্তু সেটা পজিটিভ হয়ে যাবে। এই যে আমি দিয়ে দিলাম, পোল দিয়ে দিলাম, এই যে দিয়ে দাও, দিয়ে দাও। স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি হবে? কজ স্কয়ার। তাহলে আমাদের শুধু কজে কি হয়, আর এখানে আছে কজ স্কয়ার, সেটাতে কি হয়, এটা ধরতে পারলে ইজি। কজে আমরা জানি হচ্ছে -1 থেকে 1, তো আমি যখন এখানে -1 বসাবো, -1 বসাবো, সেটা কি হয়ে যাবে বলতো? সেটা হয়ে যাবে +1। আর আমি যখন এখানে +1 বসাবো,
সেটাও কি হয়ে যাবে, সেটাও হয়ে যাবে +1। তার মানে অ্যান্সার কি আমার শুধু +1? বলা হলো না, এখানে আমাদের এই যে চিত্রে ইম্প্যাক্ট, আমরা যে কষ্ট করে চিত্র শিখছি সেটা কাজ দিবে এখানে, সেটা এখানেই কাজে দিবে যে স্কয়ার করলে আসলে কি হয়। সো আমরা যেটা চিত্র শিখছি সেটা হচ্ছে এইটা, যে কজের চিত্র হচ্ছে এইটা, এই যে কজের চিত্র এইটা। যখন তুমি এইটাকে স্কয়ার করবা তখন আমরা দেখতে পাচ্ছি কোনো নেগেটিভ থাকবে না। তো স্কয়ার করলে কোনো নেগেটিভ থাকবে না মানে হলো এই যে এক্স অক্ষের যে নিচের অংশটা এইটা এই যে উপরে উঠে যাবে, আর উপরের অংশটা উপরেই থাকবে, উপরের অংশ উপরেই থাকবে, কিন্তু এই যে নিচের অংশটা এটা পজিটিভ হয়ে যাবে, কারণ আমরা জানি স্কয়ার করলে পজিটিভ হয়ে যায়। তাহলে এই যে সাদা, এই সাদাটাই হলো আসলে কজ স্কয়ার এক্স এর চিত্র। মানে কজ স্কয়ার এক্স 0 থেকে নিচে থাকবে না, আর হাইয়েস্ট সেই 1ই থাকবে, কিন্তু cos x কিন্তু -1 পর্যন্ত ছিল, বুঝতে পারছো? তার মানে cos স্কয়ার x এর জন্য লোয়েস্ট বিন্দু কত? লোয়েস্ট বিন্দু হচ্ছে 0, হাইয়েস্ট বিন্দু কত? হাইয়েস্ট বিন্দু হচ্ছে 1। দেখি কে কে পারছো? হ্যাঁ, এবার একটু কম সংখ্যক মানুষ পারছে, ঠিক আছে। শরণ ফার্স্ট হয়েছে, এবার মরিয়ম সেকেন্ড হয়ে গেছে, তাহসান থার্ড, অনন্ত সরকার ফোর্থ, আশিক হচ্ছে ফিফথ। কনগ্রেচুলেশনস। ওকে, নুরা হচ্ছে 6, মাহিদুল 7th, নিশাদ শিকদার 8, সৈকত 9th এবং মাহিন হচ্ছে 10th। জোস, কনগ্রেচুলেশনস। বুঝতে পারছি। ওকে, নাজিবা বলছো 52তম হইছে। ওকে, হ্যাঁ, সাদিয়াতুল 15তম হইছে, ঠিক আছে। স্কয়ার করলে এই যে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, উপরে উঠে যাবে। তো দেখো চিত্রটা কাজে লাগছে, এইভাবে ঠাস করে মান দিয়ে কাজে লাগে নাই। ওকে, নেক্সট। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু মনোযোগ দিয়ে দেখব। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই মৌলিক পর্যায় নির্ণয়, মৌলিক পর্যায়। আচ্ছা, আসো। মৌলিক পর্যায়, সো পর্যায় জিনিসটা কি? কেউ যদি বলে যে ভাইয়া পর্যায় জিনিসটা কি, পর্যায় জিনিসটা কি, সেটা হলো যতক্ষণ পর পর মানের রিপিট হয়, যতক্ষণ পর পর মান পুনরাবৃত্তি ঘটে। সেটাই হচ্ছে পর্যায়। পর্যায় মানে কি? যতক্ষণ পর পর মানটা পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়। মানটা রিপিট হইতে হবে এবং একই দিক থেকে রিপিট হইতে হবে। ফিজিক্সে এটাকে বলে দশা পরিবর্তন। তার মানে দশা মানে ফেজ, ফেজ সেম থাকতে হবে। আমি যদি এখন তোমাকে একটা চিত্রের মাধ্যমে বলি, আমি যদি এখন তোমাকে একটা চিত্রের মাধ্যমে বলি, তাহলে জিনিসটা আসলে দেখতে এমন হবে। ধরো এই যে, ধরো আমরা সাইন এক্স এর চিত্র, ঠিক আছে, সাইন এক্স এর চিত্র, ঠিক আছে, সাইন এক্স এর চিত্র। আমি বললাম যে এখানে পর্যায় কি হবে? যতক্ষণ পর পর মানে পরিবর্তন হয়। তুমি বললা যে ভাইয়া আমরা তো দেখতে পাচ্ছি যে এইখানে যে মান আছে এই বিন্দুতে, এই বরাবর এইখানেও দেখেন সেম মান, এইখানেও সেম মান, তার মানে মানটা কি এখান থেকে এখানে রিপিট হচ্ছে? তাহলে এইটুকুই কি পর্যায়? আমি বললাম যে না, এটা পর্যায় না। কেন? কারণ এখানে দশাটা সেম না। এখানে যে মানটা ছিল এই মানের সময় আমার গ্রাফ উপরের দিকে উঠতেছিল, তার মানে ওর ফেজ উপরের দিকে ছিল, কিন্তু এই মানের সময় ও কিন্তু উপরে উঠতেছে না, এখানে আমার গ্রাফটা হচ্ছে নিচে নামতেছে। তাহলে এই বিন্দুকে আমার পুনরাবৃত্তি বিন্দু ধরা যাবে না। তার মানে রিপিটেশন বা পর্যায় হিসাব করার সময় আমাকে এই বিন্দু মান সেম হইলেও এইটা আমার পর্যায় হবে না। কেন? কারণ এদের দশা আলাদা, ও উপরে উঠতেছে, ও নিচে নামতেছে। তাহলে রিপিট হবে কোথায়? রিপিট হবে আরো সামনে গিয়ে এখানে। কেন? কারণ এখানে দেখো ও উপরে উঠতেছে, এই যে ও উপরে উঠতেছে, ও উপরে উঠতেছে, তাহলে আমার পর্যায় হবে কিন্তু এই পুরাটা। তাহলে এই পুরাটা, এই পুরাটাই হলো আমার পর্যায়, যতক্ষণ পর পর মানে কি হইছে? মানে রিপিটেশন হইছে, মানে রিপিটেশন হইছে। বুঝতে পারছি? এটা বুঝতে পারছি, যতক্ষণ পর পর মানটা কি হয়? রিপিট হয়। বুঝতে পারছি? হ্যাঁ, ওয়েভ লেন্থ এগুলো আমরা পড়বো, ফিজিক্সে অনেক ডেঞ্জারাস জিনিস পড়বো, ঠিক আছে? বুঝতে পারছি?
যতক্ষণ পর পর মানটা রিপিট হবে, কিন্তু রিপিট হতে হবে কিভাবে? একই দিক থেকে রিপিট হইতে হবে। ঠিক আছে, তো এটা উপরে উঠতেছে, এমন একটা বিন্দু দরকার হবে যেই বিন্দুটা উপরে উঠতেছে, এটা হবে আমাদের কি বলো, পর্যায়। ঠিক আছে, ওকে। পর্যায়ে আমরা ফার্স্টেই যে জিনিসটা দেখব সেটা হলো কতক্ষণ পর পর যে রিপিট হয় এটা কয়টা জিনিসের উপর নির্ভর করে। পর্যায়ে এই জিনিসটা কয়টা জিনিসের উপর নির্ভর করে। হ্যাঁ, শীর্ষবিন্দুগুলো হবে শীর্ষবিন্দু। এই যে এখানে দেখো, এই শীর্ষবিন্দুটা রিপিট হবে কোথায়? এই যে এখানে গিয়ে, তাই না? এটা হবে পর্যায়, এই যে এইটুকু পর্যায়। আবার এই বিন্দুটা রিপিট হচ্ছে কি এই বিন্দু না, ওই পাশে বিন্দুটা, কারণ দুইটাই উপরের দিকে উঠতেছে, তাহলে এই গ্যাপটা হচ্ছে পর্যায়। অনেকগুলো পর্যায় থাকতে পারে, কিন্তু পর্যায়ের গ্যাপটা সব জায়গায় সেম থাকবে। মানে এই যে গ্যাপ, এই গ্যাপটা সব জায়গায় সেম থাকবে। এই যে এখানেও দেখো সেম, বুঝতে পারছো? পর্যায়টা গ্যাপটা সব জায়গায় সেম থাকবে। ওকে, আমরা পর্যায় নিয়ে প্রথমেই কিছু জিনিস শিখে ফেলি, তারপরে ব্যাখ্যা করব। ওকে, প্রথমেই শিখে ফেলবো। হ্যাঁ, তাহলে এফ যদি হয় আমাদের সাইন এক্স কজ এক্স, লিখে ফেলো, এটা লিখে ফেলো বাবা, আমি পরে ব্যাখ্যা করব, তখন খালি মনোযোগ দিয়ে শুনবা, এখন লিখে ফেলো। তাহলে সাইন কস সেক কোসেক, এদের যদি একটা পাওয়ার থাকে, পাওয়ার হচ্ছে এন, পাওয়ার হচ্ছে কি বলো, এন। এই চারজনের ক্ষেত্রে নিয়ম সেম, এন যদি বিজোড় হয়, এন বিজোড় হলে মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই, আর এন যদি জোড় হয় তাহলে আমাদের মৌলিক পর্যায় হবে শুধু পাই। মৌলিক পর্যায় মানে যতক্ষণ পর পর এই বেসিক ফাংশনটা রিপিট হবে। তাহলে এন মানে পাওয়ার বিজোড় হইলে 2 পাই মানে কত, 360 ডিগ্রি পর পর মানের পরিবর্তন হয়, মানে মানটা সেম আসে, দশা সেম, মান সেম। আর যদি জোড় হয় তাহলে 180 পর পর রিপিট হয়, 180 পর পর রিপিট হয়। বুঝতে পারছি? ওকে বাবা, একটু মনোযোগ দিতে হবে, নইলে তো তুমি পরে আবার বলবো যে এই পর্যায়টাও বুঝি নাই। ঠিক আছে, সো কমেন্ট কম করো, মনোযোগ দাও ক্লাসে। tan x cot x এদের পাওয়ার, তো tan x cot x এদের পাওয়ার জোড় বা বিজোড় যাই হোক না কেন, জোড় অথবা বিজোড় যাই হোক না কেন, মৌলিক পর্যায় সবসময় সেম, মৌলিক পর্যায় সবসময় শুধু পাই, মৌলিক পর্যায় শুধু পাই হবে, 90 ডিগ্রি পর পর রিপিট হবে, 90 ডিগ্রি পর পর রিপিট হবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো একটা ফাংশন, এই যে তিনটা জিনিস মনে রাখবা, একটা, দুইটা, তিনটা। একটা ফাংশন যদি এরকম কমপ্লেক্স একটা ফাংশন থাকে, 2 sin কিউব 4x প্লাস 5 মাইনাস 6 এরকম যদি থাকে, তাহলে মনে রাখো এই যতগুলো আমি লিখছি এর মধ্যে এই যে 2, এইটার কোনো ইম্প্যাক্ট থাকে না, পর্যায়ের উপর এর কোনো পরিবর্তন হয় না, পর্যায়ের উপর এই সামনে যে সহগ থাকে সেটা কোনো ইম্প্যাক্ট নাই। এই যে যোগ 5, এইটারও পর্যায়ের উপর কোনো পরিবর্তন বা ইফেক্ট নাই। -6 এটারও পর্যায়ের উপর কোনো ইফেক্ট নাই। দুইটা জিনিসে পর্যায়ের উপর ইফেক্ট আছে, একটা হচ্ছে পাওয়ার, ওর ইফেক্ট আছে, আর একটা হচ্ছে এক্স এর সহগ, ওর ইফেক্ট আছে। এই দুইটা জিনিসের পর্যায়ের উপর ইফেক্ট থাকে, এবং এই দুইটা জিনিসের উপর নির্ভর করে আমাদের পর্যায়ের যে সূত্র, সেই পর্যায়ের সূত্র হলো, পাওয়ার দেখে তুমি ফার্স্টে মৌলিক পর্যায়ে লিখে ফেলবা, পাওয়ার দেখে তুমি মৌলিক পর্যায়ে লিখে ফেলবা, আর এক্স এর সহগ দিয়ে ভাগ করে ফেলবা, এক্স এর সহগ দিয়ে ভাগ করে ফেলবা। ঠিক আছে, ব্যাখ্যা করব, সব ব্যাখ্যা করব। এই তিনটা জিনিস আগে একটু খাতায় লিখে রাখো। ঠিক আছে, পাওয়ার দেখে হচ্ছে তুমি মৌলিক পর্যায়ে লিখে ফেলবা, আর এক্স এর সহগ দিয়ে ভাগ করে ফেলবা, এক্স থাকুক থিটা থাকুক, এক্স বা থিটা যেটাই থাকুক তার সহগ দিয়ে ভাগ করবা। ওকে, এখন আমরা একটু অ্যানালাইসিস করব যে এগুলার উপর পর্যায়ে কোনো ইফেক্ট নাই কেন, কেন পর্যায়ে ইফেক্ট নাই।
আমরা সেটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, একটু দ্রুত দেখতে হবে এদের উপর পর্যায়ে কেন ইফেক্ট নাই। ওকে, আমরা এটা বোঝার জন্য প্রথমেই নিলাম এই যে সামনে যে সংখ্যা থাকে 2, এইটা থাকলে কি হয় আমরা এটা বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্টে সামনে 2, তাহলে আমরা যেটা করব ফার্স্টে আমরা একটা sin x এর গ্রাফ আঁকবো। তাহলে sin x এর গ্রাফ যদি আমরা আঁকি, যেটা আমরা অলরেডি কয়েকবার আঁকতেছি, ঠিক আছে, sin x এর গ্রাফ যদি আমরা আঁকি তাহলে আমরা দেখতে পাবো যে আমার sin x এর গ্রাফটা এমন। ঠিক আছে, sin x এর গ্রাফটা হচ্ছে এমন। তো sin x এর গ্রাফ যদি এমন হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পর্যায় হচ্ছে কতটুকু, এই যে এখানে যদি 0 হয় এই জিরোটা কিন্তু উপরের দিকে, আবার নেক্সট 0 হচ্ছে এইটা যেটা উপরের দিকে। তাহলে পর্যায় হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 2 পাই 2 পাই 2 পাই মানে হচ্ছে 360 দূরে হচ্ছে পর্যায়। কিভাবে, এই যে এটা 0 ডিগ্রি, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে 180, এখানে হচ্ছে 270, আর এখানে হচ্ছে 360। তো মনে রাখো আমরা লিখে ফেলছি অলরেডি, সাইনে 360 ডিগ্রি পর পর মানটা রিপিট হয়। ওকে, আমি কি বলছি, এখন আমরা এটা সামনে একটা সংখ্যা দিব, আমরা এটা সামনে একটা সংখ্যা দিব 2, দেখবো যে এই 2 দিলে 360 ডিগ্রি পর পর রিপিট হয় নাকি কি হয়। ওকে, এখন এই যে সামনে 2, এটা দিলে কিসের পরিবর্তন হয় জানো, এইটা দিলে আসলে মানের পরিবর্তন হয়। তার মানে আমি যদি এখন x এর 0 বসাই, x এর মান যদি 0 বসাই তাহলে এটার মান y এর মানও কিন্তু কত আসবে, 0 আসবে। আমি যদি 90 ডিগ্রি বসাই, এখানে যদি আমি এখন sin এর মান 90 বসাই, খেয়াল করো 2 sin 90, sin 90 মান কত, sin 90 মান 1, তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 2। তার মানে 90 বসালে এখন আর 1 পাবো না, এখন পাবো হচ্ছে 2 এখানে পাবো। আবার 180 বসাইলে, আমি যদি এখানে 90 না বসাই, এখন যদি আমি 180 বসাই, বলো তো 180 বসাইলে কত হবে, 180 বসাইলে কত হবে, আমি যদি এখানে 180 বসাই তাহলে 180 মানে হচ্ছে 0, তখন কিন্তু আবার 2 পাচ্ছি না, তখন কিন্তু আমি 0 পাচ্ছি, 0 মানে এখানে। তাহলে আমি যদি চিত্রটা আঁকি তখন আমি দেখতে পাবো যে আমার গ্রাফটা সেম থাকতেছে, জাস্ট y অক্ষে ডাবল হয়ে যাচ্ছে, y অক্ষে ডাবল হয়ে যাচ্ছে। তার মানে কি, তার মানে সামনের সংখ্যা দিয়ে আসলে কি বোঝায়, সামনের সংখ্যাটা দিয়ে আসলে বিস্তার বোঝায়, বিস্তার। বিস্তার মানে হচ্ছে উপরে নিচে y অক্ষে পরিবর্তন। তার মানে এইখানে নিচের দিকে আগে -1 ছিল, কিন্তু নিচের দিকে এখন ডাবল হয়ে যাবে, -2 হয়ে যাবে। তার মানে এই সামনে সংখ্যা দিলে, সামনে সংখ্যা দিলে এক্স অক্ষে কোনো পরিবর্তন আসে না, ওয়াই অক্ষে পরিবর্তন আসে, ওয়াই অক্ষে ডাবল হয়ে যায়। কারণ তুমি বলো পর্যায় কি এক্স অক্ষে না ওয়াই অক্ষে, পর্যায় কিন্তু এক্স অক্ষে। এই যে 360 পরে চেঞ্জ হইতো, এখানেও দেখো হলুদ হলুদ গ্রাফটার জন্য দেখো এইটাই যে 0 উপরের দিকে, ঠিকই 360 ডিগ্রি পরে 0 উপরের দিকে। তার মানে এই ক্ষেত্রেও পর্যায়টা সেমই আছে, কোনো পরিবর্তন হয় নাই। বুঝতে পারছি, কোনো পরিবর্তন হয় নাই। ওকে, সো আমরা দেখলাম যে সামনে 2 দিলে কোনো পরিবর্তন হয় না, কেন, কারণ সামনে 2 দিলে ওয়াই অক্ষে পরিবর্তনটা দেখা যায়, ওয়াই অক্ষে, এক্স এর দিকে কমে বাড়ে না। আর এক্স অক্ষে যদি না কমে না বাড়ে তাহলে পর্যায়টা কমবে বাড়বে না, পর্যায়টা সেম থাকবে। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখবো যে পাওয়ার দিলে কেন চেঞ্জ হয়, পাওয়ার দিলে কেন চেঞ্জ হয়, এখন আমরা এটা দেখবো। ওকে, তো একইভাবে একটু টাইমটা বেশি লাগবে আজকে, একটু ধৈর্য ধরো, কিন্তু এই জিনিসগুলো মজা। ঠিক আছে, এটাতে আমাদের ব্রেইন কিন্তু খুব একটা যে কাজ করতেছে তা না, এটা একদম ইন্টারেস্টিং একটা জিনিস, ঠান্ডা মাথায় দেখলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। আমাদের পর্যায় হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই হচ্ছে আমাদের পর্যায়, যেটা হচ্ছে আমরা জানি কত, 0, 90, 180, 270, 360। ওকে, আমি তোমাদেরকে সাইন এক্স দিয়ে বুঝাচ্ছি, কারণ সাইন এক্স দিয়ে বোঝানোটা ইজি, সাইন এক্স দিয়ে বোঝানোটা ইজি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন দেখবো যে এই জায়গাতে আমার যদি এখন পাওয়ার হয়, তাহলে পাওয়ার হইলে কেন পর্যায়ের উপর ইম্প্যাক্ট ফেলে। তাহলে আমি যদি সাইনকে সাইন স্কয়ার করে দিই, তাহলে দেখো কাহিনীটা কি হবে, অলরেডি আমরা জানি সাইনকে সাইন স্কয়ার করলে কি হবে, সাইনকে সাইন স্কয়ার করলে আমার এই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তাই না। তার মানে আমার গ্রাফটা এই উপরেরটা ঠিক থাকবে, কিন্তু এই নেগেটিভটা হয়ে যাবে পজিটিভ।
এই যে এখন একটা কাহিনী হয়ে গেল। দেখো এখানে একটা শূন্য পাইছিলাম যেটা উপরের দিকে, এই শূন্যটা উপরের দিকে যায়। আমার নেক্সট যে শূন্যটা উপরের দিকে যায় সেটার জন্য এখন আর 360 যাওয়ার দরকার নাই। এই যে এখানে একটা শূন্য উপরের দিকে যায়, তার মানে খেয়াল করো এখন আমার পর্যায়টা অর্ধেক হয়ে গেছে। স্কয়ার হওয়ার কারণে আমার পর্যায়টা অর্ধেক হয়ে গেছে। আগে আমি একটা শূন্য পাইতাম এখানে যেটা উপরের দিকে দশা, এরপরে নেক্সট হইতো এখানে যেটা উপরের দিকে দশা, কিন্তু আমি স্কয়ার করাতে দুইটাই উপরের দিকে চলে আসছে, তখন আমার অর্ধেক হয়ে গেছে। তার মানে আগে যেখানে আমি 360 ডিগ্রি পরপর রিপিট হইতো, এখন আমি দেখতে পাচ্ছি 180 ডিগ্রি পরপর রিপিট হয়। তার মানে এই যে পাওয়ার, এটা একটা ইম্প্যাক্ট আছে। এই যে পরিবর্তন, আমাদের পর্যায়টার উপরে পাওয়ারের ইম্প্যাক্ট আছে। ওকে, নেক্সট আমি দেখবো যে এই যে সহগ, এই সহগে কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমরা ধরে ধরে দেখতেছি সহগে কোনো ইম্প্যাক্ট আছে কিনা, যে এক্স এর সাথে সহগ দিলে কোনো ইম্প্যাক্ট পাওয়া যায় কিনা। ওকে, এক্স এর সাথে সহগ দিলে কোনো ইম্প্যাক্ট পাওয়া যায় কিনা। ওকে, এখন যদি আমি এক্স এর সাথে, যে সাইন এক্স এর গ্রাফ আবারও নিলাম, সাইন এক্স এর গ্রাফ, কিন্তু এখন আমি কি করব, এখন আমি এক্স এর সাথে সহগ দিব। এক্স না দিয়ে আমি এটা দিলাম হচ্ছে 2x। তাহলে ভাই পরিবর্তনটা কি হবে, গ্রাফটা কি হবে খেয়াল করো। আমি যদি এখন 0 বসাই, এখানে খেয়াল করো 0 বসাই, 0 বসালে সাইন 2 ইন্টু 0, 2 ইন্টু 0 তার মানে 0 হয়ে যাবে, এখানে আসবে। আমি যদি এখন 45 ডিগ্রি বসাই, 45 ডিগ্রি বসাই, তাহলে সাইন 2 ইন্টু 45 তার মানে সাইন 90, তার মানে 1 হয়ে যাবে। তার মানে 45 ডিগ্রিতে আমার ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। আমি যদি এখন 90 বসাই, তাহলে 2 ইন্টু 90 তার মানে সাইন 180, তার মানে এটা 0 হয়ে যাবে। তাহলে 90-তে 0 হয়ে যাচ্ছে, তার মানে আমার গ্রাফটা এই যে অর্ধেক হয়ে গেল, গ্রাফটা অর্ধেক হয়ে গেল। খেয়াল করো এখানে 180-তে শূন্য হয়ে যেত, কিন্তু এখন 90-তে শূন্য হয়ে গেছে, তার মানে গ্রাফটা চিকন হয়ে আসছে, চাইপা আসছে। এই হচ্ছে আমার গ্রাফটা হবে, এই যে চাইপা আসবে আমার গ্রাফটা, এই যে চাইপা আসবে, এই দেখছো চাইপা আসছে, চাইপা আসছে। এখন বলো তো, একটা শূন্য যেটা উপরের দিকে সেটা পাইছি এখানে, এই শূন্যটা কিন্তু উপরের দিকে না, এই শূন্যটা দেখো নিচে নামতেছে। আবার এই শূন্যটা উপরের দিকে, এই শূন্যটা উপরের দিকে। তাহলে এখন দেখো কতক্ষণ পরে রিপিট হইলো ভাইয়া, অর্ধেক পরে রিপিট হয়েছে। এই যে 180-তে রিপিট হয়ে গেছে। কেন? কারণ গ্রাফটা অর্ধেক হয়ে আসছে। কখন? যখন আপনি এক্স এর সাথে সহগ দিছেন। তাহলে এক্স এর সাথে সহগ দিলে এই যে এক্স অক্ষে পরিবর্তন হয়, এক্স অক্ষে এটা চাইপা আসছে, এক্স অক্ষে এটা চাইপা আসছে, বুঝতে পারছি, এক্স অক্ষে চাইপা আসছে। সাবিয়া না, পাওয়ার 3 দেখলে আবার 2 পাই, পাওয়ার 4 দিলে আবার হচ্ছে পাই। মানে পাওয়ার চেঞ্জ করতে থাকলে তুমি এই একবার ছোট হবে একবার বড় হবে, একবার ছোট হবে একবার বড় হবে, ঠিক আছে, পর্যায়টা চেঞ্জ হইতে থাকে, এটা বুঝছি। এই যে 2x দিলে এই যে মান বসায় দেখবা এই যে গ্রাফটা ছোট হয়ে গেছে। তাহলে সহগে একটা ইম্প্যাক্ট আছে, সহগে ইম্প্যাক্ট আছে। এখন দেখবো যে এক্স এর সাথে কোনো কিছু যোগ করলে তার ইম্প্যাক্ট নাই। কেন? এক্স এর সাথে কোনো কিছু যোগ করলে তার ইম্প্যাক্ট নাই, এক্স এর সাথে কোনো কিছু যোগ করলে ইম্প্যাক্ট নাই। আমরা এখন এটা দেখবো, আসো। তাহলে y হচ্ছে সাইন এক্স, আমি ধরলাম প্লাস 90, এক্স এর সাথে আমি 90 যোগ করছি, এক্স এর সাথে আমি 90 যোগ করছি। আচ্ছা, এখন যদি আমি এখানে 0 বসাই, আমি যদি সাইন এখানে এক্স এর জায়গায় 0 বসাই, তাহলে 0 প্লাস 90 কত হবে বলো তো? সাইন 90, সাইন 90 মান 1, তার মানে 0-র জন্য এটা 1 হয়ে গেল। আমি যদি এখানে 0 না বসাই, আমি যদি এখানে এখন 90 বসাই, তাহলে 90 যোগ 90 কত হবে? সাইন 180, 180 মান কত? 0, 90-তে 0 হয়ে গেল এখানে। আমি যদি এখন 180 বসাই, আমি যদি এখন 180 বসাই, তাহলে 180 যোগ 90 তার মানে সাইন 270 হয়ে গেল। 270 মানে হচ্ছে -1, তার মানে এই যে 180-তে সেটা নিচে চলে গেল, -1 এখানে। আবার 270-এ দেখবো যে এখানে চলে আসছে, 360-এ আবার এখানে চলে আসছে। তার মানে আমি যদি এখন গ্রাফটা আঁকি, আমরা দেখবো গ্রাফটা কিছুই হয় নাই, গ্রাফটা খালি এক ধাপ পিছায় গেছে। এই যে এক ধাপ পিছায় গেছে। তার মানে তুমি যদি এখন -90 বসাও, তাহলে দেখবা যে সাইনের এখানে -90 বসাইলে এটা সাইন 0-র মতো আচরণ করে, মানে 0, ঠিক আছে। তার মানে দেখো
এখান থেকে গ্রাফটা যা ছিল ওই গ্রাফটা একটু পিছে চলে আসছে, তার মানে আমার যে গ্যাপ, এই গ্যাপে কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট ও এখান থেকে, যে এখান থেকে দেখো উপরের দিকে, এই হলুদ গ্রাফটা দেখো এই জায়গায় আবার উপরের দিকে, তার মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা দেখো সেম আছে, খালি শিফটিং হয়েছে, মানে এখান থেকে বামে চলে আসছে, ওইখান থেকে বামে চলে আসছে, কিন্তু গ্যাপের অ্যামাউন্ট সেম আছে, গ্যাপের অ্যামাউন্ট সেম আছে। তাহলে গ্যাপের অ্যামাউন্টটা যেন চেঞ্জ হয় নাই, যেহেতু চেঞ্জ হয় নাই তার মানে এই পজিশনটায় কোনো ইম্প্যাক্ট নাই, তার মানে এক্স এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে পর্যায়ে কোনো ইম্প্যাক্ট ফেলে না। সহগ দিলে ইম্প্যাক্ট ফেলে, পাওয়ার দিলে ইম্প্যাক্ট ফেলে, সামনে কোনো কিছু দিলে ইম্প্যাক্ট ফেলে না, আর বাকি থাকলো কি বাহিরে কোনো কিছু দিলে, এই যে সাইন এক্স তার বাহিরে কোনো কিছু দিলে, আমরা এতক্ষণ যেটা যোগ বিয়োগ করছি সেটা কিন্তু ভিতরে, এই যে 90 ভিতরে যোগ করছি, এখন যদি আমি এক্স এর বাহিরে কোনো কিছু যোগ বিয়োগ করি সেটা কি কোনো ইম্প্যাক্ট ফেলে, সেটা আমরা দেখব। তাহলে আমি বললাম যে সাইন এক্স +1 বাহিরে দিলাম, যোগটা বাহিরে দিলাম, ঠিক আছে, এই যে সাইন এক্স তার বাহিরে দিলাম। ওকে, এখন খেয়াল করো আমি যদি এখানে সাইনের মান 0 বসাই, তাহলে সাইনের মান 0 বসাইলে সাইন 0 +1 এন্ড সাইন 0 মান 0, 0 +1, তার মানে এটা ভ্যালু আসে 1, তাহলে এই যে এখানে চলে আসলো। আমি যদি এখন সাইনের মান 90 বসাই, তাহলে সাইন 90 +1, সাইন 90 মান 1, তাহলে 1 +1 কত হয়ে যায়, 2 হয়ে যায়, এই 90 মান হয়ে গেল 2। আমি যদি সাইন 180 বসাই, তাহলে 180 +1, 0 +1 হয়ে গেল 1, তাহলে এই 180 তে হয়ে গেল 1। তাহলে আমি দেখতে পাচ্ছি গ্রাফটা কিছুই না, সেম আছে, খালি উপরে উঠে গেছে, গ্রাফটা উপরে উঠে গেছে। তাসিন তোমার কমেন্ট দেখা যায়, গ্রাফটা খালি উপরে উঠে গেছে, তার মানে গ্রাফটা একদম সেম থাকবে, একদম সেম থাকবে, খালি যে গ্রাফটা এরকম উপরে উঠে যাবে, এই যে গ্রাফটা উপরে উঠে যাবে, বুঝতে পারছি, এই যে গ্রাফটা খালি উপরে উঠে যাবে। তুমি বলো গ্যাপ যদি উপরে উঠে আমার কি এই গ্যাপটা কি পরিবর্তন হবে না? এখানে দেখো এই শূন্যটা উপরের দিকে, আবার এই যে এই জায়গাতেও দেখো এই শূন্যটা উপরের দিকে, তার মানে আমার এই শূন্য থেকে ওই শূন্যের যে ব্যবধান, এই ব্যবধানটা সেম থাকবে, মানে পর্যায় হচ্ছে গ্যাপ, গ্যাপটা সেম থাকবে, তার মানে এই যে যোগ করতেছো এটা কোনো ইম্প্যাক্ট নাই। কেন? কারণ এই যোগ বিয়োগ করলে সেটা ওয়াই অক্ষে উপরে উঠায় বা নিচে নামায়, এক্স এর সাথে যোগ বিয়োগ করলে বামে নেয় অথবা ডানে নেয়, বামে ডানে সরায়, এটা কোনো ইম্প্যাক্ট নাই। সামনে সহগ দিলে, এক্স এর সাথে সহগ দিলে এইটা ছোট করে ফেলে অথবা বড় করে ফেলে, মনে রাখো গুণ দিলে সংকুচিত, ভাগ দিলে প্রসারিত হবে, হ্যাঁ এটা ইম্প্যাক্ট আছে। পাওয়ার দিলে পজিটিভ নেগেটিভ, হ্যাঁ রিপিট হয়, ছোট হয়ে যায়, পাওয়ারে ইম্প্যাক্ট আছে। সামনে কোনো সংখ্যা দিলে এটা ওয়াই অক্ষে বড় ছোট হয়, বিস্তার, ওয়াই অক্ষে বড় ছোট হয়, কোনো ইম্প্যাক্ট নাই। তার মানে একটা ফাংশন দিলে মনে রাখো দুইটা জিনিসের ইম্প্যাক্ট আছে, যেটা এক্স অক্ষে গ্যাপকে পরিবর্তন করে, এক্স অক্ষে গ্যাপকে পরিবর্তন করে দুইটা জিনিস, একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে এক্স এর সহগ। সামনে কোনো সংখ্যা দিলে এটা ওয়াই অক্ষে গ্যাপ পরিবর্তন করে, মানে ওয়াই অক্ষে লম্বা করে ছোট করে। এই ভিতরে যোগ বিয়োগ দিলে সেটা এক্স অক্ষ বরাবর ডানে বামে শিফট হয়, বাহিরে যোগ বিয়োগ দিলে সেটা ওয়াই অক্ষ বরাবর ডানে বামে শিফট হয়, কিন্তু গ্যাপ পরিবর্তন হয় না। বুঝতে পারছো? দুইটা জিনিসের মধ্যে পাওয়ার, এই পাওয়ারটা দেখে মৌলিক পর্যায়ে লিখে ফেলবো, আর এক্স এর সহগ দেখে ভাগ করে ফেলবো। কেন? আসো এটা কেন মিলে আমরা একটু দেখি। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সাইনের মৌলিক পর্যায় হচ্ছে 2π, 360 পর পর রিপিট হবে। তাহলে আমরা যদি এখন বলি যে এইটার মৌলিক পর্যায় কত, আমি ধরো চিত্র না, আমি সূত্র দিয়ে বাইক করতে চাই, আমি এটা সূত্র দিয়ে বাইক করতে চাই, তাহলে সূত্র আমাকে বলছে এটা পাওয়ার দেখতে, ভাইয়া পাওয়ার হচ্ছে 1, 1 মানে হচ্ছে বিজোড় 2π, সেটাকে কি দিয়ে ভাগ করব, এক্স এর সহগ দিয়ে ভাগ করব, এক্স এর সহগ কত 2, তাহলে এটা মৌলিক পর্যায়, এটা পর্যায় পাইছি কত পাই, পাই মানে কত 180, এই যে দেখো চিত্র দেখো, এই যে 180 পর পর রিপিট হইছে, এই যে 180 পর পর রিপিট হইছে। বুঝতে পারছো? সো তুমি আইদার চিত্র দিয়ে করতে পারো অথবা আমি যে সূত্রটা শিখাইছি সেটা দিয়ে করতে পারো। বুঝতে পারছো? কিন্তু তোমার জিনিসটা মাথায় থাকতে হবে যে চিত্রে কেমন পরিবর্তন হচ্ছে, চিত্রে কেমন পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? ওকে, সো আমি এখন শেষ করব, টেনশন নিও না একদমই।
সাইন 2x এরটা বুঝি নাই। সাইন 2x এরটা কেন বুঝো নাই? এই যে x এর মান বসাও না, x এর মান 0 বসাও, 0, x এর মান 45 বসাও, ডাবল হয়ে যাবে, 90 হয়ে যাবে। মানে 45 ডিগ্রিতেই তুমি 90 ভ্যালু পেয়ে যাবা, আবার 90 ডিগ্রিতে তুমি 180 ভ্যালু পেয়ে যাবা। মানে 90তেই আমি 180 ভ্যালু পেয়ে যাচ্ছি, শূন্য পেয়ে যাচ্ছি, মানে আগে আগে পেয়ে যাচ্ছি, এই যে ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? ওকে, সো আমি যদি এখন একটু সংক্ষেপে গ্রাফের কথাটা লিখে দিই, আমি যদি সংক্ষেপে তোমাদেরকে গ্রাফের কথাটা লিখে দিই, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য উপকার হবে। ঠিক আছে? সো যে কোনো ফাংশনে আমি যদি তোমাকে বলি, চিন্তা করো, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় দেখো, আমি শেষ করবো ক্লাস, এত টেনশন নাই। কিন্তু আমি যেটা ফার্স্টের দিন বলছি সেটা আজকে আবার বলি, ভাইয়ার সাথে ক্লাসগুলো কিন্তু লম্বা হবে, সো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবা। সামনে দেখা যাবে এক ক্লাস 5 ঘন্টা নিয়ে ফেলছি। ঠিক আছে, পড়তে থাকতে হবে, নইলে কেমনে হবে? তো আমি বলি যে একটা ফাংশন এফএক্স এর চিত্র যা হবে, তুমি যদি এই ফাংশনটার সামনে কোনো সংখ্যা দিয়ে দাও, মানে তুমি যদি এক্স এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করো, তাহলে এক্স এর সাথে কোনো কিছু যদি যোগ করো, যোগ করা মানে হচ্ছে সেটা নেগেটিভ এক্স অক্ষে শিফট হবে। নেগেটিভ এক্স মানে এক্স অক্ষে নেগেটিভ দিকে মুভ করবে। তুমি যদি বিয়োগ দাও তাহলে সেটা এক্স অক্ষে পজিটিভ দিকে মুভ করবে। তুমি যদি এক্স কে কোনো কিছু দিয়ে গুণ দাও, তাহলে যেটা দিয়ে গুণ দিছো সেই পরিমাণ 1/a সংকুচিত হবে, স্কুইচ করবে। ঠিক আছে, সংকুচিত। আর যদি তুমি কোনো কিছু দিয়ে ভাগ করো, তাহলে ওই গুণ এ পরিমাণ মানে এ গুণ এত গুণ প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো ফাংশনের থেকে চিত্র আঁকার নিয়ম। ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম যে ভাই ধরেন আমি আন্দাজে বললাম যে এই ধরেন ভাইয়া এখানে একটা চিত্র আছে এমন। আমি তোমায় বললাম যে ভাই এই যে এই চিত্রটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের এফএক্স। আমি বললাম যে এটা কিসের চিত্র? তুমি বললা যে ভাই এটা এফএক্স এর চিত্র। এফএক্স এর চিত্র, মনোযোগ দিয়ে দেখো। আমি বললাম যে এটার সাথে আমি এখন 5 যোগ করতে চাই। আমি এখন এমন একটা চিত্র আঁকতে চাই যেটা হচ্ছে এক্স প্লাস 5, এক্স এর সাথে 5 যোগ আছে। তুমি বলো যে ও যোগ আছে, তার মানে এটা বিয়োগ। যোগ থাকলে বিয়োগের দিকে মুভ করবে, তার মানে সাইজে কোনো পরিবর্তন হবে না, খালি বিয়োগের দিকে চাইপা আসবে। তার মানে এই চিত্রটা 5 একক নেগেটিভ দিকে চলে আসবে। এই যে -5, এই যে এখান থেকে যে এইভাবে থাকবে, 5 একক নেগেটিভ দিকে চলে আসবে। আমি যদি বলি যে না এক্স প্লাস 5 করতে চাই, -5 করতে চাই, তাহলে -5 থাকলে প্লাস এক্স এর দিকে মানে উল্টা দিকে মুভ করবে, যা থাকবে তার উল্টা। -5 হলে এটা +5, এই যে 5 একক এখন এই দিকে চেপে যাবে, ওই দিকে চেপে যাবে। ছিল এখানে +5 হলে বাম দিকে, -5 হলে ডান দিকে। আমি বললাম যে না ভাই এটাকে 5 গুণ করে দেন, এটাকে 5 গুণ দেন, তাহলে 5 গুণ দিলে ওই পরিমাণ সংকুচিত হবে। তার মানে এইটা তখন 5 গুণ এই যে চাইপা যাবে, এই যে চাইপা যাবে, এই তখন এটা এই দেখো চেপে গেছে। আমি বললাম যে না ভাই এটাকে 5 দিয়ে ভাগ করেন, ভাগ করলে এটা প্রসারিত হয়ে যাবে, এই যে এইভাবে প্রসারিত হয়ে যাবে, 5 গুণ প্রসারিত হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইভাবে যে 5 গুণ প্রসারিত হয়ে যাবে। বুঝতে পারছো? 5 গুণ প্রসারিত হয়ে যাবে। ওকে, এখন আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা দিয়ে তুমি এখন যে কোনো জিনিস নিজেই চিন্তা করতে পারবা। ঠিক আছে, তোমরা অনেকে অনেক কিছু চিন্তা করতে পারো না। ধরো আমি তোমাকে বললাম যে এক্স স্কয়ার 2x² -3 এটা চিত্র আঁকতে বলছি। 2x² -3 এটা চিত্র আঁকতে বলছি। বললাম যে এটা চিত্র আঁকো তো, এটা চিত্র আঁকো তো। তাহলে তোমার যেটা জানতে হবে, আমি তোমাকে বলে দিলাম যে আমি তোমাকে x² চিত্র দিয়ে দিলাম, আমি তোমাকে x² চিত্রটা দিয়ে দিচ্ছি, x² চিত্রটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে x² চিত্র, আমি তোমাকে যে x² চিত্রটা দিয়ে দিচ্ছি। আমি তোমাকে x² চিত্রটা দিয়ে দিলাম, এখন বললাম যে এই পুরাটা চিত্র আঁকো। এখন তুই বলো পারবা কি পারবা না?
পারবা কি পারবা না? পারবা কি পারবা না? ফার্স্টে দেখো সামনে একটা 2 আছে, 2 থাকলে কি হবে? 2 থাকলে কি হবে? সহগ থাকলে কি হয়? তাই না? হ্যাঁ, হুম, সহগ তাহলে কি হবে? এটা বড় হয়ে যাবে, কারণ এটা হয়ে যাবে এরকম। আর -3 আছে, তার মানে এটা কি হবে? কি হবে এটা? +3 দিকে মুভ করবে। তাহলে ফাইনাল চিত্রটা হবে এটা। এই হচ্ছে আমাদের ফাইনাল চিত্র। এই না, তাহলে বেসিক চিত্র দেওয়া থাকলে তুমি এখন শিফটিং করে জিনিসটা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে? এখানে একটা পার্থক্য আছে, যদি ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা গুণ আকারে থাকে তাহলে সংকুচিত হবে, কিন্তু এটা ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের বাইরে মানে হচ্ছে এক্স এর থেকে বাইরে আছে, এক্স এর থেকে বাইরে আছে। যদি আমি ব্র্যাকেটটা এক্স সহ দিতাম তাহলে সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট ওয়াই অক্ষে লম্ব হয়ে যাবে, ওয়াই অক্ষে লম্ব হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? সো এটা জাস্ট আমি চিত্রের জন্য বুঝাইলাম, জাস্ট এই জিনিসটা দেখো, তাহলে আজকে ক্লাসটা আমরা মোটামুটি একটা পর্যায়ে আনতে পারবো। সেটা হচ্ছে এইটা, সামনে সহগ আর ওইখানে যোগ বিয়োগ এগুলো ইম্প্যাক্ট ফেলবে না, পাওয়ার এবং সহগ ইম্প্যাক্ট ফেলবে। পাওয়ার দেখে তুমি মৌলিক পর্যায়ে লিখতে পারবা, আর সহগ দিয়ে তুমি কি করবা, ভাগ করে ফেলবা, তাইলে পর্যায়ে পেয়ে যাবা। চিত্র আঁকার দরকার নাই। ঠিক আছে, চিত্র আমি তোমাদের বোঝার জন্য বলছি। ঠিক আছে, এই যে চিত্র কেন কোনটা ইম্প্যাক্ট নাই সেটা আমরা চিত্র এঁকে এঁকে দেখাইছি। ওকে, এখন আসো কি ধরনের প্রশ্ন থাকবে। এই যে এই ধরনের প্রশ্ন থাকবে, আসো আমাদের আর 5 মিনিট লাগবে। এই ধরনের প্রশ্ন লাগবে যে এইটার পর্যায় কত। তাহলে ফার্স্টেই বলো এটা যে পর্যায় বের করতে বলছে, এখানে কার কার ইম্প্যাক্ট নাই সেগুলো আগেই বাদ দিয়ে দাও। কার কার ইম্প্যাক্ট নাই? এই যে সামনে সহগ, এটা ইম্প্যাক্ট নাই। এই যে যোগ বিয়োগ, এটা ইম্প্যাক্ট নাই। কয়টা জিনিসে ইম্প্যাক্ট আছে? পাওয়ার এবং এক্স এর সহগ। পাওয়ার দেখে আমরা মৌলিক পর্যায় বুঝে গেলাম। বলতো পাওয়ার যদি বিজোড় হয়, সাইনের পাওয়ার বিজোড় হইলে মৌলিক পর্যায় 2 পাই। সাইনের পাওয়ার বিজোড় হইলে 360 ডিগ্রি পরপর রিপিট হবে। এই যে লিখে দিছি আমি, সাইনের পাওয়ার বিজোড় হইলে 360 ডিগ্রি পরপর রিপিট হইবে। এই যে বিজোড় হলে 360 ডিগ্রি পরপর রিপিট হবে, জোড় হইলে 180 ডিগ্রি পরপর রিপিট হবে। এটা হচ্ছে মৌলিক পর্যায়। আর টেন কট পাওয়ার যাই থাকুক না কেন 180 ডিগ্রি পরপর রিপিট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মৌলিক পর্যায়। ওকে, সো মৌলিক পর্যায় পেয়ে গেছি। পাওয়ার বিজোড় হইলে 2 পাই। এক্স এর সহগ কত? 5, 5 দিয়ে ভাগ করে ফেলবো, শেষ। তার মানে এতক্ষণ পরপর রিপিট হবে, শেষ। এটাই পর্যায়, এতক্ষণ পরপর মানটা কি হবে, রিপিট হবে। ঠিক আছে, ওকে। এখানে ব্র্যাকেটটাতে একটু প্রবলেম আছে। এই ব্র্যাকেটটা এফএক্স এর সাথে ব্র্যাকেট হবে। এটা প্লাস এ মাইনাস এ, কারণ এক্স এর সাথে যোগ বিয়োগ হলে ব্যাপারটা মিলবে না। এক্স এর সাথে যোগ বিয়োগ হলে ব্যাপারটা মিলবে না, কারণ এক্স এর সাথে যোগ বিয়োগ হলে ভ্যালুটার পরিবর্তন হবে। ঠিক আছে, ফাংশনের সাথে যোগ বিয়োগ হইতে হবে। ফাংশনের সাথে যদি যোগ বিয়োগ হয় তাহলে সেটা শিফট ঘটাবে। যেমন এখানে দেখো, এখানে দেখো আমাদের এই পুরো ফাংশনের সাথে যোগ বিয়োগ আকারে আছে। তো এই ব্র্যাকেটটা একটু ক্লোজ করে দাও, ব্র্যাকেটটা মানে এফএক্স। ঠিক আছে, ক্লোজ করে দাও। নাকি না 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 না, আগে ঠিক ছিল, সরি সরি সরি, উল্টা বলে ফেলছি, উল্টা বলে ফেলছি। প্লাস এ আগেই ঠিক ছিল, মাইনাস এ। তাহলে আমরা যদি এই জায়গায় একটু দেখি, এই জায়গায় দেখি, তাহলে এখানে দেখা প্লাস হইলে মাইনাসে শিফট হয়, ঠিকই আছে। এই যে ব্র্যাকেটের মধ্যে প্লাস হইলে মাইনাসে শিফট হবে, প্লাস হইলে মাইনাসে শিফট হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি, হুদাই চিন্তা করলাম। ঠিক আছে, বেশি চিন্তা করে ফেলাইছি। ওকে, এখানে বলো এটা পর্যায় কত, এটা পর্যায় কত বলো তো। 7 কাজ করবে না, খালি পাওয়ারটা আর সহগটা। আমি বলছিলাম 10, 10 এর পাওয়ার যাই হোক না কেন, 10 এর পাওয়ার যাই হোক না কেন সেটা পর্যায় হচ্ছে পাই। আর এখানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 4, পাই/4। না এখানে 180, এখানে পর্যায় 180, এখানে 180, এখানে 180 ডিগ্রি। ঠিক আছে, ও বলছে 3.14 নাকি, না এখানে 180 ডিগ্রি, তার মানে হচ্ছে পাই হচ্ছে 180 ডিগ্রি বাই 4। তাহলে কত আসে এটা, 4 4 16,
45 ডিগ্রি, তার মানে 45 ডিগ্রি পর পর রিপিট হবে, 45 ডিগ্রি পর পর এই ভ্যালুটা রিপিট হয়। ঠিক আছে, 45 ডিগ্রি পর পর এই ভ্যালুটা রিপিট হয়। তাহলে আমরা যদি এখন হিসাব করি যে ধরো এখানে একটা ভ্যালু বসাইলাম, ক্যালকুলেটর দিয়ে বসাও, তো এক্স এর মান আমি 30 ডিগ্রি বসাইছি, তাহলে 30 ডিগ্রি বসাইলে যে মানটা পাবো, এক্স এর মান 30 ডিগ্রি বসাইলে যে মানটা পাবো 7 10 কত আসে এটা 4 × 30 ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার, তাহলে আমাদের এটা আসে 21। এখন আমি এই 30 এর সাথে যদি 45 ডিগ্রি যোগ করি, মানে নেক্সট 45 ডিগ্রি পর পর মানটা রিপিট হবে, তার মানে আমাদের পর্যায় মানে হচ্ছে এত ডিগ্রি পর পর মানটা রিপিট হবে, তার মানে 45 ডিগ্রি পর রিপিট হবে। এখন 30 এর সাথে 45 মানে কত আসে খেয়াল করো তো, 30 এর সাথে 45 যোগ করলে 75 ডিগ্রি আসে। এখন এই 75 বসাও ক্যালকুলেটরে, 75 বসায় দেখো যে সেম আসে কিনা, সেম ভ্যালু আসে কিনা। হ্যাঁ ভাইয়া সেম ভ্যালু 21 আসছে, দেখছো? এই যে তোমার হিসাব করে বাইক করার দরকার নাই, এই যে 45 ডিগ্রি পর পর মানটা রিপিট হবে, শেষ। আন্দাজে ধরলাম, এটা একটা আন্দাজে ধরলাম, তুমি যে কোনো মান বসাও, যেই মানই বসাবা ঠিক তার 45 ডিগ্রি পরে সেম ভ্যালু পাবা। এটাই হচ্ছে পর্যায়, এটাই হচ্ছে পর্যায়। পর্যায় কি, কতক্ষণ পরে মানটা রিপিট হবে। এই যে দেখো সেম মান রিপিট হবে। আমি 30 দিয়ে চেক করছি, তুমি 45 দিয়ে চেক করতে পারো, 60 ডিগ্রি দিয়ে চেক করতে পারো, যে কোনো ভ্যালু দিয়ে চেক করতে পারো। তুমি যে ভ্যালুটা ফার্স্টে বসাবা তার 45 ডিগ্রি পরে সেম ভ্যালু পাবা, বুঝতে পারছো? ওকে, পোল কোশ্চেন 3 করো, এটা করো, আমরা কিছু পোল কোশ্চেন দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। ওকে, এটা পর্যায় কত, সবাই রেডি থাকো, সবাই রেডি থাকো, এটা সবার পারা উচিত। পোল কোশ্চেন 3 লাস্ট, আমরা এটা দিয়ে শেষ করব। হ্যাঁ, ওকে, ওকে, পোল দিয়ে দিচ্ছি, সবাই দাগায় ফেলো, সবাই দাগায় ফেলো, দাগায় ফেলো যে 2x এর পর্যায় কত, 2x এর পর্যায় কত, 2x এর পর্যায় কত, sin 2x এটার পর্যায় কত। কারণ sin 2x মানে কি, sin 2x মানে হচ্ছে আসলে sin এর পাওয়ার 1, x এর সহগ হচ্ছে 2, এই যে এটা sin টু দি পাওয়ার 1 আর 2x, তো এটা ইজি। 1 মানে কি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হলে মৌলিক পাই কত, 2 পাই, আর x এর সহগ কত 2, তাহলে অ্যান্সার কত আসে, শেষ। ফালতু অঙ্ক, ফালতু অঙ্ক আসবে, গ্যারাগের দাগায় ফেলবা, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ, বাহ, সবাই পারছে দেখি। মরিয়ম আক্তার হচ্ছে ফার্স্ট, তৌহিদ তাহমিদ হচ্ছে সেকেন্ড, আদনান গালিব হচ্ছে থার্ড, কনগ্রেচুলেশন। নুরা ফোর্থ, শরণ হচ্ছে ফিফথ, অনন্ত সিক্সথ, তাহমিদুল সেভেন্থ, তাহসান এইট, ইমাম হচ্ছে নাইন্থ এবং রেটিনা সরকার হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস, অসাধারণ অসাধারণ। ওকে, নেক্সট আরেকটা পোল, এইটার পর্যায় কত, এইটার পর্যায় কত, পোল নাম্বার 4, এইটার পর্যায় কত, সবাই দাগাও, এইটার পর্যায় কত, এটা দিয়ে দিচ্ছি, কোশ্চেন দিয়ে দিচ্ছি, এখন সবাই দাগাও। কোশ্চেন নাম্বার 4, এটার পর্যায় কত, ঢাকা বোর্ডের প্রশ্ন। x/3 প্লাস π/4, কি বলছিলাম, এসব π/4 এগুলা ভ্যালু নাই, এগুলা যোগ বিয়োগ থাকলে এটা বাদ, খালি যে x এর সহগটা কাজ করবে। আর এখানে cos এর পাওয়ার কত, কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার না থাকা মানে 1, কোনো পাওয়ার না থাকা মানে হচ্ছে 1, মানে বিজোড় পাওয়ার। আর বিজোড় পাওয়ার হলে সেটা সহগ মৌলিক পর্যায় কত, 2 পাই, বিজোড় পাওয়ার হলে মৌলিক পর্যায় 2 পাই। x এর সহগ কত, x/3, x/3 মানে হচ্ছে আসলে 1/3, x এর সহগ হচ্ছে 1/3, তাহলে এটা দিয়ে ভাগ হবে, x এর সহগ 1/3, এটা দিয়ে ভাগ হবে, সো 1/3 উপরে উঠে গেলে 3 দুগুণে 6 পাই, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে?
ওকে, হ্যাঁ দেখি কে ফার্স্ট হয়েছে এবার। মাশাআল্লাহ, বাহ, সবাই তো পারতেছো। তৌহিদ আহমেদ ফার্স্ট হয়ে গেছে, ইমাম সেকেন্ড হয়ে গেছে, নুরা থার্ড হয়ে গেছে, মরিয়ম ফোর্থ, রাতুল রয় মাথা নষ্ট, এদিকে রাতুল নয়, এটা কি নাম দিছিস ফাজিল কোথায় খায়, ও ফিফথ, আব্দুল্লাহ সিক্সথ, ফৌজিয়া সেভেন্থ, সামিয়া এইট, আদনান নাইন্থ এবং সুরাইয়া নওসিন খান হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস, ঠিক আছে। ওকে, আমরা আরেকটা দেখি। এই যে লাস্ট লাস্ট, এটা করো, এটা করো 5 নাম্বার, এটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব, এটা দিয়ে আমাদের ক্লাস শেষ, ছুটি। লাস্ট পোল, পোল নাম্বার 5, দেখি তোমরা কি শিখছো। পোল নাম্বার হচ্ছে 5, অপশন হচ্ছে আমাদের এ, বি, সি এবং ডি। ওকে, এই যে পোল দিয়ে দিলাম, করে ফেলো করে ফেলো, 5 নাম্বার লাস্ট পোল, ঠিক আছে। কিসে কিসে ভ্যালু নাই বলো। এখানে এই যে 2/3 ভ্যালু নাই, +5 ভ্যালু নাই, পাওয়ার আছে কত বিজোড়, আর সহগ কত 3/2। পাওয়ার হচ্ছে বিজোড়, সহগ হচ্ছে 3/2। পাওয়ার হচ্ছে বিজোড়, সহগ হচ্ছে 3/2, বিজোড় হইলে 2 পাই, আর সহগ হচ্ছে 3/2 দিয়ে ভাগ, এই যে সহগ দিয়ে ভাগ। পাওয়ার দেখে মৌলিক পর্যায়ে লিখবো আর সহগ দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে উল্টায় দাও, 2 দুগুণে 4 π/3, এ হচ্ছে অ্যান্সার। বাহ, ইজি ইজি, ঠিক আছে। ওকে, এই যে মাশাআল্লাহ অনেকে পারছে। মরিয়ম এবার ফার্স্ট হয়ে গেছে অনেকক্ষণ পরে, ও আস্তে আস্তে র্যাঙ্ক আপ করতেছিল। নিশাত তাবাসসুম সেকেন্ড, তৌহিদ তাহমিদ হচ্ছে থার্ড, মেহরাজ ফোর্থ, শাকিরা আক্তার ফিফথ, রেটিনা সরকার হচ্ছে 6, তাহসান ইমন 7th, আব্দুল্লাহ 8, মিনহাজ সুলতানা রিয়া হচ্ছে 9th, ফাহাদ হোসেন 10th, সানজিন 11th, আদনান 12, উম্মে হাফসানা হামিদা 13th, রাতুল 14 হয়ে গেছে, সাদিয়া আলম চৌধুরী সাইমা 15th, ইয়াসিন আলী কবির 16th, অনিম কাজী উৎসব 17th, তুর্য 18th, ফৌজিয়া ইসলাম লামিয়া 19th এবং পূর্ণ হচ্ছে 20th। 20তম নাম বলে দিলাম, কনক 25তম হইছে। ঠিক আছে, ওকে, পর্যায়টা আশা করি বুঝতে পারছো। তবে আমাদের এই ধরনের যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে এটা একটু শিখে নাও। যেমন আমি তখন যেটা করব, যোগ বিয়োগ আকারে থাকলে এই যে আলাদা আলাদা পর্যায় বাইক করব, ফার্স্টে ফার্স্টে আলাদা আলাদা পর্যায় বাইক করব। এটা পর্যায়ে দেখো তো, খালি পাওয়ার দেখবো আর সহগ দেখবো। পাওয়ার হচ্ছে বিজোড় 2 পাই, এক্স এর সহগ হচ্ছে 5, তাহলে এটা পর্যায় হচ্ছে 2 π/5। আর এখানে দেখো 10, 10 এ পাওয়ার যাই থাকুক না কেন শুধু পাই হবে, আর এক্স এর সহগ হচ্ছে কত 4, তাহলে π/4। তাহলে যদি কোনো জায়গায় ফাংশন গুলা যোগ বিয়োগ আকারে থাকে, তুমি আলাদা আলাদা পর্যায় বের করে এদের লসাগু নিয়ে নিবা, এদের লসাগু নিয়ে নিবা, সেই লসাগুটাই হবে তোমার পর্যায়। আর লসাগু মানে কি, লসাগু মানে হচ্ছে মনে রাখবা উপরে যেগুলো থাকবে এই লব গুলোর লসাগু হয় আর হর গুলোর গসাগু হয়, ঠিক আছে। এই যে ভগ্নাংশ, এগুলো তো ভগ্নাংশ তাই না, তো ভগ্নাংশের লসাগু বাইক করার সিস্টেম হচ্ছে এইটা। লব গুলার লসাগু, লব মানে কি 2 পাই আর পাই, তাহলে 2 পাই আর পাই এই দুইটার লসাগু নিব, লসাগু মানে হাইয়েস্ট যেটা। আর নিচে হচ্ছে 5/4, এই 5/4 এদের গসাগু, গসাগু মানে কমন জিনিসটা নিব। এখন আমরা জানি 2 পাই আর পাই এর লসাগু হাইয়েস্ট হচ্ছে 2 পাই, 5/4 এর মধ্যে কোনো কিছু কমন নাই, কমন না থাকলে গসাগু 1, তার মানে এই পুরা ফাংশনটার পর্যায় হচ্ছে 2 পাই, ঠিক আছে। এই পুরাটা, এই পুরাটার পর্যায়, এই পুরাটার পর্যায় হচ্ছে 2 পাই। আমাকে এই পুরাটার পর্যায় বের করতে বলছে, এই পুরাটার পর্যায় হচ্ছে 2 পাই। বুঝতে পারছি, আবারও বলি, যোগ বা বিয়োগ আকারে থাকলে তুমি সবগুলো আলাদা আলাদা বাইক করবা ফার্স্টে। যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা বাইক করবা, এই যে যোগ আকারে আছে এটা পর্যায়ে আলাদা বাইক করব, এটা পর্যায়ে আলাদা বাইক করব, আলাদা আলাদা পর্যায়ে বের করে তুমি লসাগু নিয়ে নিবা। আর ভগ্নাংশের লসাগু বাইক করার সিস্টেম হচ্ছে উপরে যেগুলো থাকবে সেগুলো লসাগু, নিচে যেগুলো থাকবে সেগুলো গসাগু। উপরে গুলার লসাগু 2 পাই, আর গসাগু মানে কমন, কোনো কিছু কমন না থাকলে 1, 2 π/1 মানে 2 পাই, এটা হচ্ছে আমাদের সেই লসাগু গসাগু। ওকে, আরেকটা জিনিস হচ্ছে মনে রাখো, এটা একটু মনে রাখো, যদি কোনো কিছু গুণ আকারে থাকে, ফাংশন যদি গুণ আকারে থাকে, গুণ বা ভাগ আকারে থাকে, এই গুণ ভাগ আকারে থাকলে পর্যায় বাইক করা যায় না। গুণ বা ভাগ আকারে থাকলে পর্যায় নির্ণয় সম্ভব নয়, পর্যায় নির্ণয় সম্ভব না।
তার মানে যোগ বিয়োগ আকারে থাকলে আমি বাইক করতে পারবো, কিন্তু গুণ ভাগ আকারে থাকলে মনে রাখো, গুণ ভাগ আকারে থাকলে পর্যায়ে বাইক করা যায় না। গুণ ভাগ আকারে থাকলে পর্যায়ে বাইক করা যায় না। যোগ বিয়োগ আকারে থাকলে আলাদা আলাদা বাইক করে লসাগু নিয়ে নিবা। যোগ থাকুক বা বিয়োগ থাকুক আলাদা আলাদা বাইক করে লসাগু নিয়ে নিবা। আর গুণ আর ভাগ আকারে থাকলে পর্যায়ে বাইক করা যাবে না। ঠিক আছে, ওকে। ফাংশনাল লেখচিত্র আঁকা, এটা আমরা আসলে তোমাদেরকে বলবো যে তোমরা নিজে নিজে চেষ্টা করবা, কারণ যে কোনো জিনিসের লেখচিত্র ছোটবেলায় আঁকা শিখছো। ট্রাই ইট ইয়োরসেলফ কেমনে আঁকে। ওই যে এক্স ওয়াই এর মান বসায় দিয়ে গ্রাফে বসায় দেয়, এই যে এক্স ওয়াই এর মান বসা বাইক করবা, এক্স এর মান বসা বসা ওয়াই এর মান বাইক করবা, তারপরে যে গ্রাফে আইকা ফেলবা গ্রাফ। ঠিক আছে, ওকে। এই যে এক্স ওয়াই এর মান বসাবা, এক্স এর মান বসায় এই যে ওয়াই এর মান গুলা বাইক করবা, ওয়াই এর মান গুলা বাইক করবা। এই ওয়াই এর মান গুলা বাইক করলে তারপরে হচ্ছে গ্রাফে বসায় দিবা। ওকে, যদি সমাধান করতে বলে আমি একটু সংক্ষেপে বলে দিই। লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বললে যে দুইটা যে ফাংশন আলাদা আলাদা চিত্র আঁকবা, একবার যে সাইন এক্স এর চিত্র আঁকবা, একবার হচ্ছে কজ এক্স এর চিত্র আঁকবা। দুইটা চিত্র আঁকবা, এই দুইটা চিত্র যেখানে যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে তোমার সমাধান। তাহলে আমি যদি তোমাকে সংক্ষেপে বলি, অরিজিনাল চিত্রটা তোমরা আইকা নিও। তাহলে এটা ধরো হচ্ছে আমাদের সাইন এক্স এর চিত্র, এই হচ্ছে আমাদের সাইন এক্স এর চিত্র। আর ধরলাম এইটা হচ্ছে আমাদের কজ এক্স এর চিত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে কজ এক্স এর চিত্র। ঠিক আছে, তো এই যে দুইটা চিত্র আলাদা আলাদা আঁকবা, দুইটা চিত্র, এই যে একবার সাইন এক্স এর চিত্র একবার কজ এক্স এর চিত্র, এই দুইটা চিত্র যেখানে যেখানে ছেদ করবে এটাই হচ্ছে তোমার সমাধান। যেখানে যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দুগুলোই হচ্ছে সমাধান। ঠিক আছে, মনে রাখবা এই ছেদ বিন্দুগুলোই হচ্ছে আসলে তোমার সমাধান। তাহলে এরকম যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা চিত্র এঁকে ছেদ বিন্দু বাইক করতে হয়, সেই ছেদ বিন্দুটাই হচ্ছে কি সমাধান। ঠিক আছে, এই যে আমি গ্রাফও দিয়ে দিচ্ছি, আইকা আইকা প্র্যাকটিস করবা। তো 6 পয়েন্ট চ্যাপ্টারটা আমরা মোটামুটি আজকে পড়ায় ফেলছি। একটু বেশি টাইম লাগছে কারণ আমরা অনেকগুলো চিত্র আঁকা শিখছি। তো চিত্র আঁকা গুলো ভালো করে মনে রাখবা। আর মনে রাখবা, এভরি চ্যাম্পিয়ন ওয়াজ ওয়ান্স আ বিগিনার হু ডিডন্ট কুইট। এই যে এত লম্বা লম্বা ক্লাস নিচ্ছি, তোমরা অনেকে কিন্তু ছেড়ে যাচ্ছ না, কিন্তু অনেকে কিন্তু পজ দিয়ে চলে যায় যে আমরা পরে শিখে নিব। না, পরে শিখে নিলে হবে না। ঠিক আছে, কারণ চ্যাম্পিয়ন কারা হয়? যারা হাল ছাড়ে না, যারা মেধাবী ওরা চ্যাম্পিয়ন না। ঠিক আছে, যে আমি অনেক মেধাবী, বাবা তুমি মেধাবী হইতে পারো, কিন্তু আমরা যদি হাল না ছাড়ি, আমরা যদি পরিশ্রম করে যাই, আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। বুঝতে পারছো? সো মনে একবার চ্যাম্পিয়ন হওয়ার একটাই ওষুধ বা একটাই হচ্ছে টেকনিক, সেটা হচ্ছে হাল না ছাড়া। ঠিক আছে, সো হাল ছাড়া যাবে না। যত লম্বা ক্লাসই হোক না কেন, ক্লাস পুরোটা শেষ করতে হবে। ঠিক আছে, কারণ অনেক ইম্পর্টেন্ট কথা ভাইয়া ক্লাসে বলে থাকি। ঠিক আছে, ওকে। সো মনে একবার যারা তোমরা আসো, এখন আমাদের এখানে প্রায় অনেকে ছিল, এখন পর্যন্ত 500 জন আসো, সবাই চ্যাম্পিয়ন। ঠিক আছে, বলো ইয়েস ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন, উই আর দ্য চ্যাম্পিয়ন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সিকিউ কোশ্চেন করাবো, সিকিউ কোশ্চেন করার জন্য আমাদের আলাদা একটা ক্লাস থাকবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে 7.1 শুরু করব। ওই যে সূত্রগুলা, ওই সূত্রগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।